ম্যানেজার চাচা, আপনাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আজকের মধ্যে যেখান থেকে পারেন একটা ছেলে ধরে নিয়ে আসুন। আমাকে আজকে বিয়ে করতে হবে। কিন্তু মামুনি, এভাবে হুট করে রাস্তা থেকে কাউকে ধরে এনে তো আর তোমার মতো মেয়ের বিয়ে দেওয়া যায় না। বড় সাহেব রাগের মাথায় একটা কঠিন শর্ত দিয়েছেন বলে কি তুমিও নিজের জীবন নিয়ে পাগলামি শুরু করবে? আমার কাছে এছাড়া আর কোনো অপশন নেই চাচা। দাদু যেভাবে আমাকে ব্ল্যাকমেইল করছে, সেখানে আমার কিছু করার নেই। দাদুর কথা না মানলে আমার তিলে তিলে গড়া এই বিজনেস এম্পায়ার দাদু চ্যারিটিতে বিলিয়ে দেবে। আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতে দেব না। আমি মানছি বড়বাবু একটা কড়া কথা বলে ফেলেছেন, কিন্তু তুমি তো শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারতে। হুট করে অপরিচিত কাউকে বিয়ে করাটা কি ঠিক হবে? চাচা, আমি কোনো লজিক শুনতে চাই না। আমি দাদুর থেকে মাত্র 24 ঘন্টা সময় নিয়েছি। এর মধ্যে আমি বিয়ে করে তাকে দেখিয়ে দিতে চাই যে আরিশা চৌধুরী যা বলে তা করে দেখায়। আপনি শুধু আমার একটা উপকার করুন। টাকার খুব প্রয়োজন, এমন একটা ছেলে জোগাড় করে দিন। কিন্তু মামুনি, এখনকার ছেলেরা যেরকম সুবিধাবাদী, খোঁজ খবর না নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়াটা কি ঠিক হবে? চাচা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি তাকে রিয়েল হাজবেন্ড হিসেবে সারা জীবন গলায় ঝুলিয়ে রাখার জন্য বিয়ে করছি না। আপনি এমন একটা ছেলে আনবেন যে টাকার জন্য যা খুশি করতে পারে। সে হবে আমার হাতের পুতুল আর কেনা দাস। তাকে বলবেন আমি তাকে 50 লাখ টাকা দিব, বিনিময়ে সে 1 মাস আমার স্বামী হওয়ার অভিনয় করবে। 1 মাস পর সে তার রাস্তায়, আমি আমার রাস্তায়। তবে শর্ত একটাই, 1 মাস পর সে কোনোভাবেই আমাকে বিরক্ত করতে আসতে পারবে না। আপনি জানেন তো, আরিশা চৌধুরীকে বিরক্ত করার মতো কেউ আজও এই পৃথিবীতে জন্মায়নি। ম্যানেজার খুব ভালোভাবে বুঝতে পারলেন যে এই জেদি দাদু আর নাতনির ইগো লড়াইয়ের মাঝে তিনি চিপায় পড়ে গেছেন। আরিশাকে তিনি ছোটবেলা থেকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। আরিশার যখন 2 বছর বয়স, তখন এক কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা যান। তারপর থেকে দাদুর কড়া শাসনের পাশাপাশি এই ম্যানেজারের মতামতেই সে বড় হয়েছে। ম্যানেজার তাকে নিয়ে খুবই চিন্তিত, তাই যার তার হাতে এই মেয়েকে তুলে দিতে তার মন সায় দিচ্ছে না। তিনি আরিশার কেবিন থেকে বেরিয়ে পড়েন এক কঠিন দায়িত্ব কাঁধে নিয়ে। চাচা, আপনার কি হয়েছে? কেউ আছেন? হেল্প করুন প্লিজ। চাচা, শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। এখনই হসপিটালে না নিলে ওনাকে বাঁচানো যাবে না। বাবা, প্লিজ আমাকে একটু বাঁচাও। আগামী সপ্তাহে আমার মেয়ের বিয়ে। আমি মরে গেলে আমার পুরো পরিবারটা রাস্তায় এসে দাঁড়াবে বাবা। আপনার কিচ্ছু হবে না চাচা, আমি আছি তো, আপনি চিন্তা করবেন না। ওরে ভাই, আপনারা কেউ কি একটু সাহায্য করবেন? একটা গাড়ি থামান প্লিজ। আকাশের আকুতি শুনেও রাস্তার লোকগুলো যেন কানে তুলো দিয়ে রেখেছিল যে যার কাজে ব্যস্ত। কেউ এই আপৎকালীন ঝামেলায় জড়াতে চায় না। আকাশ বারবার হতাশ হচ্ছিল। এই যান্ত্রিক শহরের মানুষের অমানবিকতা দেখে তার মন বিষিয়ে উঠছিল। একটা মানুষ রক্তাক্ত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অথচ মানুষগুলো স্বার্থপরের মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আকাশ মূলত এখানে একটা চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। ইন্টারভিউ দিয়ে ফেরার পথে সে দেখে একটি দ্রুতগামী গাড়ি এই পথচারী লোকটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আকাশ দৌড়ে এসে লোকটির মাথা নিজের হাঁটুর উপরে রাখে এবং পাগলের মতো মানুষের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু পুলিশি ঝামেলার ভয়ে কেউ দাঁড়াতেই চাইছে না। হঠাৎই আকাশ দেখলো দূর থেকে একটি কালো রঙের দামি গাড়ি আসছে। সে লোকটিকে সাবধানে রাস্তার ধারে শুইয়ে দিয়ে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। ড্রাইভার, ব্রেক করো। দেখতে পাচ্ছ না সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে? ড্রাইভার সজোরে ব্রেক কষলে ম্যানেজার কিছুটা বিরক্ত হন। ড্রাইভার জানলার কাচ নামিয়ে আকাশকে বকতে শুরু করতেই আকাশ দৌড়ে এসে ম্যানেজারের হাত পা ধরে আকুতি করতে থাকে। ম্যানেজার প্রথমে বিরক্ত হলেও আকাশের চোখের পানি আর লোকটির অবস্থা দেখে তার ভেতরে মায়া কাজ করে। একদিনে আরিশার দেওয়া 24 ঘন্টার ডেডলাইন। এই মুমূর্ষু মানুষটি সব মিলিয়ে তিনি দ্রুত লোকটিকে গাড়িতে তোলার নির্দেশ দেন। হাসপাতালে পৌঁছানোর পর আকাশ নিজের সব ফর্মালিটি পূরণ করে। ডাক্তার যখন জানায় যে লোকটির জন্য জরুরি ভিত্তিতে ও পজিটিভ রক্ত প্রয়োজন, আকাশ এক মুহূর্ত দেরি না করে নিজের রক্ত দিতে রাজি হয়ে যায়। তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো, তাই না বাবা? রক্ত দেওয়া শেষে আর আকাশ যখন ক্লান্ত শরীরে শুয়েছিল, ম্যানেজারের প্রশ্নে সে চোখ মেলে তাকায়। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হেসে জবাব দেয়, উনি আমার বাবা নন আঙ্কেল। তাহলে এই অপরিচিত মানুষের জন্য তুমি নিজের জীবনের ঝুঁকি নিলে, নিজের রক্ত দিচ্ছ? আকাশ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা ম্যানেজারকে খুলে বলে। ম্যানেজার অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে থাকেন। এই যুগেও এমন নিঃস্বার্থ মানুষ হয় নাকি?
ম্যানেজারের মনে হলো তিথি যা খুঁজছিলেন তা হয়তো পেয়ে গেছেন উনি। আকাশের মতো সৎ আর পরোপকারী ছেলেই পারে আরিশার জেদ সামলাতে। কিছুক্ষণ চুপ থেকে ম্যানেজার পকেট থেকে একটা পানির বোতল আকাশের হাতে ধরিয়ে দিয়ে বলল, আকাশ, আমিও তোমার মতো একসময় বেকার ছিলাম। আমি জানি অভাব আর দায়িত্ব মানুষকে কতটা অসহায় করে তোলে। তুমি যদি কিছু মনে না করো তবে আমি তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করতে পারি। তুমি কি আমার সাথে আসবে? আঙ্কেল, আমরা কি কোনো অফিসের দিকে যাচ্ছি? আপনি কাজের কথা বলে আমাকে জজ কোর্টে নিয়ে আসলেন কেন? ধৈর্য ধরো আকাশ, তোমাকে আমি বলেছি যে একটা ব্যবস্থা করে দেব, সেটার জন্যই এখানে আসা। সবুরে মেওয়া ফলে, বুঝলে? আসলে আমি অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স শেষ করে গত 2 বছর ধরে এই শহরটার অলিতে গলিতে ঘুরছি। আমার মতো এতিম ছেলের তো আর মামা চাচা নেই যে এক কথায় চাকরি হয়ে যাবে। ঘুষ দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। বিশ্বাস করেন আঙ্কেল, আজকেও ইন্টারভিউটা দারুণ দিয়েছিলাম, কিন্তু ওই যে দিন শেষে ওরা টাকার অঙ্ক আর চেনা মুখই খুঁজবে, তাই খুব দুশ্চিন্তায় আছি। আমি জানি বাবা, এই শহরে মেধার চেয়ে টাকার জোর বেশি চলে, কিন্তু তুমি আজ যা করলে, ওই অপরিচিত লোকটাকে বাঁচাতে নিজের রক্ত দিলে, এটা দেখে আমার মনে হচ্ছে তুমি অনেক বড় পদের যোগ্য। আমি শুধু বেঁচে থাকার একটা অবলম্বন চাইছি আঙ্কেল। 3 বেলা খেয়ে পড়ে ঢাকার এই মেসে টিকে থাকাটা এখন আমার জন্য বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। আপনি যেখানেই নিয়ে যান আমি কাজ করতে রাজি আছি। ম্যানেজার আকাশের দিকে তাকিয়ে মনে মনে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আকাশের সরলতার অভাব তাকে মুগ্ধ করলেও আজ তাকে এক জটিল জালে জড়াতে যাচ্ছেন তিনি। ম্যানেজার পকেট থেকে ফোন বের করে আরিশা চৌধুরীর ডায়াল করে দ্রুত কথা বলে নিলেন। হ্যালো মামুনি, শোনো, তুমি যেটা চেয়েছিলে সেটা পাওয়া হয়ে গিয়েছে। একদম পারফেক্ট একজন পেয়েছি। তুমি কোনো দেরি না করে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এক্ষুনি জজ কোর্টে চলে আসো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। বিয়ে, কোর্ট, মামুনি, আঙ্কেল, আপনি কার সাথে কথা বলছেন? আর আমাকেই বা এখানে কেন নিয়ে আসা হলো? এখানে তো চাকরির কোনো অফিস দেখছি না। চুপচাপ বসে থাকো আকাশ, এক্ষুনি সব জানতে পারবে। তোমার জীবন বদলে যাওয়ার সময় এসেছে। গাড়ি এসে থামলো জজ কোর্টের সামনে। কিছুক্ষণ পরেই সেখান থেকে একটি রাজকীয় সাদা রঙের মার্সিডিজ এসে থামলো। গাড়ি থেকে নামলো এক অনন্য সুন্দরী কিন্তু অহংকারী চেহারার একটা মেয়ে, আরিশা চৌধুরী। সে সোজা ম্যানেজারের সামনে এসে দাঁড়ালো। ম্যানেজার চাচা, এই সেই ছেলে? একেই আপনি আমার জন্য পছন্দ করেছেন? একে তো দেখে মনে হচ্ছে রাস্তার কোনো ভিখারি। এক্সকিউজ মি, আপনি কে? আর আমাকে এভাবে কথা বলছেন কেন? আঙ্কেল, ইনি কে? আর উনি আমাকে অপমান করার সাহস পাচ্ছেন কোত্থেকে? শান্ত হও আকাশ। মামুনি, তুমি বাইরে থাকো, আমি ওর সাথে আলাদা করে কথা বলে নিচ্ছি। আকাশ, আমার দিকে তাকাও। তোমার খুব টাকার দরকার না? আমার চাকরির দরকার আঙ্কেল। টাকার জন্য আমি ভিক্ষা করতে আসিনি। কাজটা অনেকটা সেরকমই। তোমাকে এই মেয়েটির স্বামী সেজে থাকতে হবে মাত্র 1 মাসের জন্য। এটা একটা কন্ট্রাক্ট। এই 1 মাসে তুমি যা চাইবে তাই পাবে, আর 1 মাস শেষ হলে তোমাকে নগদ 50 লাখ টাকা দেওয়া হবে। কি বলছেন আপনি এসব? আপনার কি মাথা ঠিক আছে? বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে আপনারা ব্যবসা করতে চাইছেন? আমি গরিব হতে পারি, কিন্তু আমার ব্যক্তিত্ব বিক্রি করতে আসিনি। টাকা দিয়ে কি সব কেনা যায়? আমি এই ডিল মানি না। দেখেছেন চাচা, ছোট লোকের আবার ব্যক্তিত্ব। শোনো ছেলে, এই ড্রামা বন্ধ করো। তোমার মতো হাজারটা ছেলে আমার পেছনে ঘুরঘুর করে শুধু এক নজর দেখার জন্য। তোমাকে আমি স্বামী হওয়ার কোনো পার্মানেন্ট লাইসেন্স দিচ্ছি না। শুধু দাদুর জেদ ভাঙার জন্য তোমাকে আমার একটা দাস হিসাবে দরকার। 50 লাখ টাকা তোমাকে তোমার 7 গোষ্ঠী একসাথে চোখে দেখেনি। রাজি হলে হও, না হলে আবার ওই ফুটপাতে গিয়ে শুয়ে থাকো। আপনি ঠিক বলেছেন মিস চৌধুরী, আমি ফুটপাতে শুতে পারি, কিন্তু নিজের আত্মা বিক্রি করতে পারি না। আঙ্কেল, আপনি আমাকে চাকরির কথা বলে এখানে এনে চরম অপমান করলেন। আমি আসছি। আকাশ, 1 মিনিট দাঁড়াও। আবেগ দিয়ে পৃথিবী চলে না বাবা। তুমি এখান থেকে বেরিয়ে যাবে, তারপর কি হবে? আবার সেই ম্যাচে যাবে। 2 দিন পর ম্যাচ মালিক তোমাকে বের করে দিবে, কারণ তুমি ভাড়া দিতে পারো না। আবার ইন্টারভিউ দিবে, আর ওরা তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। ওই যে লোকটাকে হসপিটালে রেখে আসলে, কালোর মেডিসিনের টাকা কোত্থেকে আসবে? এই সুযোগ হাতছাড়া করলে তোমাকে সারা জীবন পস্তাতে হবে। কিন্তু আঙ্কেল, বিয়ে সমাজ কি ভাববে? আমার বিবেক কি আমাকে ক্ষমা করবে? টাকার জন্য কি একটা মানুষের জীবন নিয়ে এভাবে খেলা করা যায়? এটা স্রেফ একটা অভিনয়, কেউ জানবে না। 1 মাস পর তুমি তোমার 50 লাখ টাকা নিয়ে সুন্দর একটা জীবন শুরু করতে পারবে। ভেবে দেখো,
এই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করতে পারবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে। স্রেফ এক মাসের অভিনয় কি তোমার সারা জীবনের কষ্টের চেয়েও বড়? চাচা, ওর সাথে এত কথা বলার সময় আমার নেই। আমি পেপারস রেডি করে রেখেছি, সাইন করলে করো, নয়তো আমি অন্য কাউকে দেখছি। টাইম ইজ মানি। ঠিক আছে আঙ্কেল, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। এই 1 মাস আমি আপনার বাড়ির কোনো কিছুতে অনধিকার চর্চা করব না, আর আপনিও আমাকে অকারণে অপমান করে কথা বলতে পারবেন না। শর্ত আমি দেই, নেই না। তবে ঠিক আছে, তোমার টাকা পাওয়া নিয়ে কথা। চলো ভেতরে যাই, আমাদের এখনই কাজ শেষ করতে হবে। আকাশের ভেতরটা কান্নায় ভেঙে পড়েছিল। সে বুঝতে পারছিল না সে কি ঠিক করছে নাকি ভুল, কিন্তু অভাবের তাড়না আর পরিস্থিতির চাপে পড়ে সে আজ নিজের নীতি বিসর্জন দিতে বাধ্য হলো। কোর্টের নির্জন কক্ষে আরিশা চৌধুরীর সাথে তার চুক্তিনামায় সই হলো। ওয়েলকাম টু মাই হেল মিস্টার আকাশ। মনে রেখো, তুমি শুধু আমার একটা দামি খেলনা মাত্র। গাড়িতে গিয়ে বসো। এখন থেকে আমার হুকুম ছাড়া তোমার নিঃশ্বাস নেওয়ারও অধিকার নেই। সময় সবার এক যায় না মিস চৌধুরী। আজ আপনি উপরে আছেন বলে আমাকে নিচু দেখছেন, কিন্তু মনে রাখবেন, ভাগ্য বড় অদ্ভুত জিনিস। তোমরা এখন বাসায় চলো, বড় সাহেব বাড়িতে অপেক্ষা করছেন। আকাশ, নিজেকে শক্ত করো, আসল যুদ্ধ কিন্তু এখন শুরু হবে। ম্যানেজার চাচা, এই ছেলেকে গাড়ির পেছনে বসতে বলুন। আমার পাশে বসার যোগ্যতা ওর নেই। আর শোনো আকাশ, চৌধুরী বাড়িতে পা রাখার পর মুখ একদম বন্ধ রাখবে। দাদু যদি কোনো প্রশ্ন করে আমি যা শিখিয়ে দিব ঠিক সেইটুকুই বলবে। এর বাইরে একটা শব্দ উচ্চারণ করলে তোমার 50 লাখ টাকার চেক কিন্তু মাঝপথে ছিঁড়ে ফেলবো। টাকা যখন দিচ্ছেন তখন কথা তো আপনারই শুনতে হবে। তবে একটা কথা মনে রাখবেন মিস আরিশা, আপনি আমার সম্মান কিনতে পারেননি, শুধু সময়টা ভাড়া নিয়েছেন। গাড়ির পেছনে বসা বা সামনে বসা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমার মতো মানুষের জন্য রাস্তার ধুলোবালি তো বরাদ্দ ছিল, সেখানে আপনার দামি গাড়ির পেছনের সিট তো অনেক বড় বিলাসিতা। তোমরা গাড়ি থামিয়ে তর্ক করা বন্ধ করো তো। মামুনি, আকাশকে একটু গুছিয়ে কথা বলতে দাও। আর আকাশ, তুমি ওর কথায় মন খারাপ করো না। ও একটু জেদি, কিন্তু পরিস্থিতির চাপেও আজ এমনটা করছে। আসলাম চৌধুরী সাহেবকে সামলানোই এখন আমাদের প্রধান কাজ। গাড়ি স্টার্ট দাও ড্রাইভার, অনেক দেরি হয়ে গেছে। গাড়ি এসে থামলেও চৌধুরী ভিলার বিশাল গেটের সামনে সাদা মার্বেল পাথরের তৈরি রাজকীয় রাজপ্রাসাদ সমতুল্য বাড়িটা দেখে আকাশের চোখ কপালে ওঠার দশা। সে কল্পনাও করতে পারেনি এই শহরে এমন কোনো বাড়ি থাকতে পারে। ম্যানেজার আকাশকে ইশারায় নামতে বললে এবং আরিশার পিছু পিছু ভেতরে যেতে বললেন। ড্রয়িং রুমে গম্ভীর মুখে সোফায় বসেছিলেন আরিশার দাদু আসলাম চৌধুরী। আরিশা, আমি শুনলাম তুই নাকি কোর্টে গিয়েছিলি, আর এই ছেলেটাকে, একেই কি তুই বিয়ে করেছিস? ম্যানেজার, এই সে ছেলে তো? হ্যাঁ দাদু, তুমিই তো বলেছিলে আমাকে 24 ঘন্টার মধ্যে বিয়ে করতে হবে, না হলে তুমি সব সম্পত্তি চ্যারিটিতে দিয়ে দিবে। এই তো আমার স্বামী আকাশ। আমরা কোর্টে গিয়ে বিয়ে সেরে এসেছি। এখন অন্তত তোমার ওই উইল পরিবর্তন করার কথা ভাবতে পারো। আকাশ অনেক মেধাবী এবং ও আমার পছন্দ। আসলাম চৌধুরী থমথমে মুখে আকাশের দিকে তাকালেন। তার চোখে অনেক প্রশ্ন ছিল। তিনি ম্যানেজারের চোখের দিকে তাকালে ম্যানেজার আলতো করে চোখের ইশারায় তাকে আশ্বস্ত করলেন। আসলাম চৌধুরী মনে মনে হাফ ছেড়ে বাঁচলেন। তিনি জানতেন তার নাতনি জেদি, সে কোনোদিনই বিয়ে করবে না বলে পণ করেছে। সেই নাতনি যখন নিজে থেকে কাউকে বর হিসেবে নিয়েছে, এতে তিনি মনে মনে প্রচণ্ড খুশি হয়েছে যে তার নাতনি অন্তত সেটেল হচ্ছে, কিন্তু মুখে তিনি সেই আনন্দের লেশমাত্র প্রকাশ করলেন না। তোর পছন্দ নিয়ে আমার কিছু বলার নেই আরিশা, তবে হুট করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেললি, এটা চৌধুরী বংশের ঐতিহ্যের সাথে যায় না। এই ছেলে কি করে, এর বংশ পরিচয় কি? হুট করে একে তো মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম দাদু। আমি জানি আমাকে দেখে আপনার সাধারণ মনে হতে পারে, আপনার মতো বড় মাপের মানুষের নাতনির পাশে আমাকে মানায় না, এটা আমি নিজেও জানি। কিন্তু আরিশা যখন আমার হাত ধরলো তখন আমি ফিরিয়ে দিতে পারিনি। আমি কথা দিচ্ছি আরিশার কোনো অমর্যাদা আমার জন্য হবে না। দাদু ডাকবি না আমাকে, আমি এখনো তোকে নাচ জামাই হিসেবে সার্টিফিকেট দেইনি। ম্যানেজার, এই ছেলেকে সত্যি কোনো প্রজেক্টে ছিল নাকি আরিশাকে নাটক করার জন্য ভাড়া করে এনেছে? সত্যি কথা বলো। বড় সাহেব, আপনি শুধু শুধু সন্দেহ করছেন। মামুনি তো মিথ্যে বলছে না। আকাশ অনেক মেধাবী ছেলে, ও আরিশার বিজনেস সামলাতে অনেক হেল্প করেছে। ও একটু সাধারণ ঘরের ছেলে হতে পারে, কিন্তু ওর মেধা অসাধারণ। এখন এই ক্লান্ত অবস্থায় ওদের উপর রাগ না করে
ঘরে তুলতে দেওয়াটাই কি ভালো দেখায় না? আসলাম চৌধুরী ম্যানেজারের ইশারা পেয়ে বুঝতে পারলেন যে ছেলেটি হয়তো আপাত দৃষ্টিতে সাধারণ হলেও বিশ্বস্ত হবে। নাতনি শেষ পর্যন্ত সংসার শুরু করছে, এই আনন্দে তিনি মনে চেপে রাখলেন। তিনি আকাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আকাশ নিজের ভেতরে চলা অস্থিরতা চেপে রেখে আসলাম চৌধুরীর পায়ের কাছে গিয়ে সালাম করার জন্য নিচু হলো। তার এই বিনয় দেখে দাদু মনে মনে বেশ খুশি হলেন। ঠিক আছে, আপাতত আমি মেনে নিচ্ছি তোদের বিয়ে, কিন্তু মনে রাখিস আরিশা, আমি তোদের ওপর নজর রাখবো। আর আকাশ, আজ থেকে তুই এই বাড়িতেই থাকবি। আমি তোকে অবজার্ভ করতে চাই, দেখি তুই আমার নাতনির যোগ্য কিনা। কাল সকালে নাস্তার টেবিলে আমি তোর সাথে গল্প করব। ও আমার সাথেই থাকবে দাদু। চলো আকাশ আমার রুমে। ম্যানেজার চাচা, দাদুর চেক আপের সময় হয়েছে, আপনি ওনাকে ওনার রুমে দিয়ে যান। দাদু, তুমি বেশি চিন্তা করো না, এখন রেস্ট নাও। আরিশা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আকাশ একবার ম্যানেজারের দিকে তাকালো। ম্যানেজার চোখ বন্ধ করে তাকে সাহস দিলেন। আকাশ ধীর পায়ে আরিশার রাজকীয় রুমের দিকে এগিয়ে গেল। রুমের ভেতরে ঢোকা মাত্রই আরিশা ঝট করে দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং আকাশের দিকে কঠোর চোখে তাকালো। হাউ ডেয়ার ইউ! তুমি আমার দাদুর পা ছুঁয়ে সালাম করতে গেলে কেন? আমি তোমাকে কি বলেছি? তুমি এখানে আমার কেনা গোলাম হয়ে এসেছো, আমার পরিবারের আপন হতে আসোনি। বেশি ড্রামা করার চেষ্টা করবে না। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ওটা বলেছি। আপনার দাদু যা মানুষ, তাতে একটু নমনীয় না হলে উনি তখনই আমাদের উপর সন্দেহ করতেন। আর সালাম করাটা আমার সংস্কার। বড়দের সম্মান করতে টাকা লাগে না। মিস আরিশা, আপনি টাকা দিয়ে অভিনয় কিনতে পারেন, কিন্তু মানুষের আদব কায়দা কিনতে পারেন না। লেকচার বন্ধ করো। এই রুমের ওই কোনার একটা ছোট্ট সোফা আছে, ওখানে তোমার থাকার জায়গা। বিছানার ধারে কাছে আসার চিন্তাও করবে না। আর কাল সকালে দাদুর সাথে নাস্তা করার সময় যেন কোনো ভুল না হয়। এখন যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। আমার অসহ্য লাগছে তোমাকে দেখতে। আমারও খুব একটা ভালো লাগছে না এই গোল্ডেন কেজে বন্দি হতে, তবুও থাকতে হচ্ছে। শুভরাত্রি মিস চৌধুরী। আকাশ সোফায় গিয়ে বসলো। জানলার ওপাশে অন্ধকার আকাশটা দেখছিল ও। আজ থেকে তার জীবনে এক নতুন এবং যন্ত্রণাদায়ক অধ্যায় শুরু হলো। অন্যদিকে আরিশা এবং তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভাবছি, দাদু কি আসলে তাদের বিয়েটা বিশ্বাস করেছে, নাকি কোনো নতুন চাল চালছে? ম্যানেজার, এইদিকে আয়। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝিনি? আরিশা জেদ করে একটা কিছু করলো আর তুই ওকে সায় দিলি, যার তার সাথে আমার নাতনিকে বিয়ে দিয়ে দিলি। এই ছেলের পরিচয় কি, সত্যি করে বলতো? বড় সাহেব, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি আরিশা মামুনিকে ছোটবেলা থেকে দেখে আসছি। আমি কি ওর কোনো ক্ষতি হতে দেব? আকাশকে আমি নিজেই পছন্দ করেছি। ও এতিম হতে পারে, কিন্তু ওর মনের ভেতর যে বিশালতা আছে তা আমি আজ নিজের চোখে দেখেছি। ইতিম মানে ওর কেউই নেই? তুই কি পুরো ঘটনা জানিস? আমাকে খুলে বল সবটা। বড় সাহেব, ছেলেটা আজ একটা অপরিচিত রক্তাক্ত মানুষকে বাঁচানোর জন্য নিজের ইন্টারভিউ ছেড়ে দিয়েছে, নিজের শরীরে রক্ত দিয়েছে। ওর পকেটে একটা টাকা নেই, অথচ ও মানুষটাকে বাঁচানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। আরিশা মামুনি যখন শর্ত দিল যে একটা ছেলে লাগবেই, তখন আমার মনে হলো আকাশের চেয়ে ভালো আর কেউ হতে পারে না। আমি ওকে পুরো ডিলের কথা বলেছি। ও প্রথমে মানেনি, কিন্তু অভাব আর পরিস্থিতি ওকে বাধ্য করেছে। তার মানে এটা শুধুই একটা কন্ট্যাক্ট? আরিশা ওকে ভাড়া করে এনেছে দাদুর সম্পত্তি বাঁচানোর জন্য? সত্যি ম্যানেজার, এই যুগে এমন নিঃস্বার্থ ছেলে আছে যে অন্যের জন্য নিজের রক্ত দেয়? আকাশকে দেখে আমার প্রথম থেকেই আলাদা মনে হচ্ছিল। তবে শুধু রক্ত দিলেই তো হবে না, আরিশার স্বামী হওয়ার যোগ্যতা ওর আছে কিনা তা আমাকে বাজিয়ে দেখতে হবে। ছেলেটা যদিও আসলে খাঁটি হয়, তবে এই মিথ্যা বিয়েটাকেই আমি সত্যি করে দেব। এখন যা, আমাকে একটু একা থাকতে দে। আসলাম চৌধুরী রাতে ভালো করে ঘুমাতে পারলেন না। একদিকে তার নাতনির জেদ আর অন্যদিকে আকাশের মতো এক অদ্ভুত ছেলের উপস্থিতি তার মনে দোলা দিচ্ছিল। তিনি মনে মনে এক নতুন চাল চালার পরিকল্পনা করলেন। পরদিন সকালে চৌধুরীবিলার ডাইনিং টেবিলে এক রাজকীয় নাস্তার আয়োজন করা হয়েছে। আসলাম চৌধুরী গম্ভীর মুখে বসে আছেন। ঠিক তখনই আরিশা আর আকাশ সিঁড়ি দিয়ে নেমে আসে। তারা এমনভাবে হাত ধরাধরি করে আসছিল যেন তারা জগতের সবচেয়ে বেশি সুখী দম্পতি। গুড মর্নিং দাদু, তুমি কি আমাদের জন্য অপেক্ষা করছো? সরি, আজ উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে নতুন জীবন শুরু করেছি তো, কত কথা যে জমেছিল কাল রাতে, তাই না আকাশ? হ্যাঁ দাদু, আরিশার সাথে কথা বললে সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। ও এত সুন্দর করে গুছিয়ে কথা বলে যে আমি মুগ্ধ হয়ে শুনি।
আপনি কি কাল রাতে ভালো করে ঘুমিয়েছেন? আমি তো ভালোই ঘুমিয়েছি, কিন্তু তোদের চোখে তো ঘুমের রেশ নেই দেখছি। বস, নাস্তা কর। আকাশ, তুই কি শুধু আরিশার রূপেই মুগ্ধ, নাকি ওর শাসনও সহ্য করতে পারবি? আমার নাতনি কিন্তু বেশ রাগী। কি যে বলো না দাদু, আকাশ জানে আমাকে কিভাবে সামলাতে হয়। ও আমার জন্য এক বাটি ওটস বানাতে চেয়েছিল, আমি বারণ করেছিলাম, বললাম আমাদের বাড়িতে এত লোক আছে, তোমার কষ্ট করার দরকার নেই। ও কিন্তু ভীষণ কেয়ারিং। আকাশ, নাও এই স্যান্ডউইচটা খাও তো। তুমিও খাও আরিশা, তোমার শরীরের যত্ন নেওয়া তো এখন আমার প্রথম দায়িত্ব। দাদু, আপনি বিশ্বাস করবেন না, আরিশা আমার লাইফে আসার পর আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। ওর মতো একজন পার্টনার পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাগ্য কিনা সেটা তো সময় বলবে। আকাশ, তুই তো অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছিস। আরিশা বলছিল তুই নাকি ওর প্রজেক্টে হেল্প করেছিস। তা আগামী সপ্তাহ থেকে আমাদের হেড অফিসে জয়েন করছিস তো? আমি চাই তুই আমাদের নতুন কনস্ট্রাকশন প্রজেক্টের অডিটটা নিজের হাতে করবি। দাদু, ওকে এখনই অফিসে নিতে চাইছো কেন? মাত্র তো বিয়ে হলো, আমরা একটু সময় কাটাতে চাই। ও তো আমার সাথেই কাজ করছে। আরে নাজ্জামাই যদি অফিসের কাজে হাত না দেয় তবে আমি শান্তি পাবো কিভাবে? আকাশ, তোর কোনো আপত্তি নেই তো, নাকি তুই শুধু স্ত্রীর আঁচল ধরেই থাকবি? আমার কোনো আপত্তি নেই দাদু, আপনি যখন দায়িত্ব দিচ্ছেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনার ভরসা রাখতে। আরিশা তো আছেই আমাকে গাইড করার জন্য। আরিশা, দাদু যখন বলছে তখন আমি অফিসে গেলে উনিও খুশি হবেন, তাই না? আরিশার দাঁতে দাঁত চেপে আকাশের দিকে তাকিয়ে হাসলো। সে বুঝতে পারলো আকাশকে অফিসে নেওয়া মানেই দাদুর নতুন কোনো পরীক্ষা। নাস্তার টেবিলে হাসি খুশি অভিনয়ের আড়ালে একটা শীতল লড়াই শুরু হয়ে গেছে। আকাশ খুব চমৎকারভাবে আরিশার সাথে তাল মিলিয়ে কথা বলছিল, যা দেখে আসলাম চৌধুরীর সন্দেহ আরও দানা বাঁধছে। নাস্তা শেষ করে আসলাম চৌধুরী যখন ওখান থেকে উঠে গেলেন, আরিশা আকাশের কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, এই যে মিস্টার অ্যাক্টর, বেশি ওভার অ্যাক্টিং করতে যেও না। দাদুর সামনে হাত ধরলে কেন? আর দাদুকে কথা দিলে কেন যে তুমি অফিসে যাবে? তুমি জানো না ওটা কতটা রিস্কি? দাদুর সামনে হাত না ধরলে উনি সন্দেহ করতেন। আর অফিসে যাওয়ার অফার উনি এমনভাবে দিয়েছেন যে না করার উপায় ছিল না। আমি তো শুধু আপনার স্ক্রিপ্ট ফলো করছি মিস চৌধুরী। আপনার দাদু কিন্তু আমাদের অভিনয়ের উপর পিএইচডি করার ক্ষমতা রাখেন, তাই একটু তো ন্যাচারাল হতেই হবে। চুপ করো। অফিসে গিয়ে যদি কোনো গোলমাল করো তবে 1 মাসের আগেই তোমাকে জেলখানায় পাঠিয়ে দেব। এখন যাও, রেডি হয়ে নাও, ম্যানেজার চাচার সাথে অফিসে যাবে। আর মনে রেখো, ওখানে তুমি আমার স্বামী নও, একজন সাধারণ এমপ্লয়ি মাত্র। আকাশ নিজের দীর্ঘশ্বাস চেপে নিজের কামরার দিকে গেল। সে জানতো এই অভিনয়ের পথটা খুব একটা সহজ হবে না। দাদুর তীক্ষ্ণ নজর আর আরিশার দম্ভের মাঝখানে তার নিজেকে প্রমাণ করতে হবে। আকাশ যখন তৈরি হয়ে নিচে নেমে আসে, সে দেখল আসলাম চৌধুরী দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখের দৃষ্টি বলছে আকাশের আসল পরীক্ষা তো মাত্র শুরু হলো। অফিসের এসি কেবিনে বসে আছে আরিশা, ল্যাপটপের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে ও। ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে আজ বিকালে মিটিং, অথচ গত কয়েকদিন ধরে তাদের দেওয়া অডিট ফাইলে একটা বড় অঙ্কের টাকার অমিল দেখা যাচ্ছে। ম্যানেজারের পাশে দাঁড়িয়ে ভয়ে ভয়ে আরিশার অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। ঠিক তখনই আকাশ কফির কাপ হাতে কেবিনে ঢোকে। ম্যানেজার চাচা, আমার অফিসের এই হাই পেড অ্যাকাউন্টসরা কি সবাই ঘাস কাটে? ম্যানেজার চাচা, আমার অফিসের এই হাই পেড অ্যাকাউন্টেন্টরা কি সবাই ঘাস কাটে? সামান্য একটা কনভার্সন রেটের গ্যাপ তারা বের করতে পারছে না। আজ মিটিংয়ে যদি ক্লায়েন্টরা এই গরমিল নিয়ে প্রশ্ন তুলে তবে আমার রেপুটেশন কোথায় গিয়ে দাঁড়াবে? মামুনি, ওরা তো রাত জেগে কাজ করছে, আসলে হিসেবে কোথাও একটা সূক্ষ্ম প্যাচ লেগে আছে যা ওরা ধরতে পারছে না। আকাশ দরজার পাশে দাঁড়িয়ে সব শুনছিল। আয়েশা তাকে স্রেফ একজন অশিক্ষিত গ্রামের ভূত মনে করে, তাই সে তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। আকাশ পা বাড়িয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। মিস আরিশা, যদি কিছু মনে না করেন, সমস্যাটা কি আমি একবার দেখতে পারি? তুমি দেখবে? আকাশ, তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা কোনো পাড়ার মুদি দোকানের হিসাব না, কোটি কোটি টাকার ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। তুমি গিয়ে বরং সোফায় বসো, ফালতু সময় নষ্ট করো না। জাস্ট 2 মিনিট সময় দিন। আমি যদি না পারি তবে আপনি যা বলবেন তাই হবে। জেদ করে তো কোনো লাভ নেই, সমস্যাটা তো সমাধান হওয়া দরকার। আরিশা খুব বিরক্তি হয়ে ল্যাপটপটা আকাশের দিকে ঘুরিয়ে দিল। তার ধারণা ছিল আকাশ বড় বড় সংখ্যা দেখে ভড়কে যাবে,
কিন্তু আকাশ অত্যন্ত দক্ষতার সাথে মাউস স্ক্রল করে কয়েকটা লিঙ্কে ক্লিক করলো। কিবোর্ডের বাটনে কয়েকটা আঙুল চালিয়ে সে মাত্র কয়েক সেকেন্ডের সমস্যার গোড়ায় পৌঁছে গেল। এই যে দেখুন, আপনার অ্যাকাউন্ট সেকশন থেকে ইন্ডিয়ান রুপির বদলে ইন্টারপোল রেটটা ভুল কারেন্সিতে ধরা হয়েছে, যার কারণে হিসেবে গ্যাপটা আসছে। আমি এখন ফিক্সড করে দিয়েছি, আপনি চাইলে চেক করে নিতে পারেন। কি সলভ হয়ে গেছে? এটি কিভাবে সম্ভব? আমার হেড অ্যাকাউন্ট তো বললো এতে সফটওয়্যার গ্যাপ আছে। আরিশা স্ক্রিনের দিকে তাকিয়ে পাথর হয়ে গেল। যে হিসাব নিয়ে 3 দিন ধরে 10 জন মানুষ হিমশিম খাচ্ছে, আকাশ সেটা তুড়ে মেরে সমাধান করে দিল। আরিশার বুকটা একটু কেঁপে উঠল। সে ইমপ্রেসড হয়েছে ঠিকই, কিন্তু দম্ভের কারণে সেটা মুখে প্রকাশ করতে পারছে না। কিছুক্ষণ পর সে আবারও একটা অ্যাকাউন্ট ফাইলের দিকে মনোযোগ দিল। হঠাৎই সেখানে বড় একটা গরমিল তার চোখে পড়ল। এই যে মিস্টার অ্যাকাউন্টেন্ট, এদিকে আসো। এটা কিসের হিসাব দিয়েছো? এখানে তো 2 লাখ টাকার কোনো হদিশ নেই। তুমি কি আমার টাকা চুরি করার ফন্দি করেছো? ম্যাম, আমি তো সব ভাউচার মিলে এন্ট্রি দিয়েছি। আমি জানি না এই ভুলটা কিভাবে হলো। জানি না মানে কি? তোমাদেরকে আমি ফালতু বেতন দেই? অযোগ্য কোথাকার! গেট আউট ফ্রম মাই অফিস, এখনই বের হও। আরিশার চিৎকারে অফিসের সবাই তথস্থ। আরিশা চৌধুরী যেন কতটা রাগী এবং অহংকারী তা অফিসের পিয়ন থেকে অফিসার সবাই জানে। অ্যাকাউন্টেন্ট মন খারাপ করে মাথা নিচু করে বেরিয়ে যাওয়ার সময় আকাশ ইশারায় তাকে থামালো। সে নিজের ল্যাপটপ নিয়ে এগিয়ে এলো। রাগ করবেন না মিস আরিশা, ওনার কোনো ভুল নেই। ভুলটা আসলে ম্যানুয়াল এন্ট্রিতে নয়, ভেন্ডরের পাঠানো ইনভয়েসে হয়েছে। দেখুন, এই কোম্পানিটি একই ভাউচার ডাবল সাবমিট করেছে। আপনার স্টাফরা সেটা খেয়াল করেনি ঠিকই, কিন্তু তারা চোর নয়। আকাশ কিবোর্ডে দ্রুত হাতে টাইপ করে ডাটাগুলো রিসেট করে দিল। অ্যাকাউন্টের সেই জটিল মিসম্যাচ কয়েক মুহূর্তের মধ্যে মিল খেয়ে গেল। আরিশা এবার আর নিজেকে সামলাতে পারল না। সে অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। এই দক্ষতা কোনো অশিক্ষিত মানুষের হওয়ার কথা নয়। অ্যাকাউন্টেন্ট রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আকাশ নিজের পকেটে হাত দিয়ে শান্ত হয়ে দাঁড়ালো। ম্যানেজার চাচা, ও তো দেখি কম্পিউটারে আমার চেয়েও ফাস্ট। আকাশ কি কোনোভাবে শিক্ষিত? মানে কোনো কোর্স টোর্স করেছে নাকি? মামুনি, তুমি যাকে গ্রামের ভূত ভাবছো, সে শুধু শিক্ষিত না, ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ ফার্স্ট ক্লাস নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে। ওর মেধা আপনার এই অফিসের সবার চেয়ে অনেক বেশি। হোয়াট? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স? আকাশ, তুমি আমাকে কাল এগুলো বলনি কেন? তুমি তো আমাকে একবারও বললে না যে তুমি অ্যাকাউন্টিং এ স্টুডেন্ট। কাল তো আপনি আমার বায়োডাটা দেখার চেয়ে আমাকে অপমান করাতেই বেশি ব্যস্ত ছিলেন। আমি যখন কথা বলতে চেয়েছি, আপনি বলেছেন শর্ত আমি নেই না। তাই ভাবলাম আমার ডিগ্রির চেয়ে আপনার 50 লাখ টাকাটাই হয়তো আপনার কাছে বেশি দামি। আর সে স্তব্ধ হয়ে চেয়ারে বসে পড়ল। সে ভাবতেও পারেনি এমন একটা হীরা সে কাল রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। যে ছেলেটি ইন্টারভিউয়ের জন্য হাহাকার করছিল, সে আসলে কতটা যোগ্য তা আজ হাড়ে হাড়ে বুঝতে পারল। আরিশার ভেতরে এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সে কি তবে সত্যিই ভুল মানুষের সাথে ভুল ব্যবহার করে ফেলেছে? বড় সাহেব, আজ অফিসে যা হয়েছে তা অবিশ্বাস্য। আপনার নাতনি যাকে অশিক্ষিত ভেবে অবজ্ঞা করছিল, সেই আকাশ আজ অফিসের সবচেয়ে বড় অডিট প্রবলেমটা চুটকিতে সলভ করে দিয়েছে। আরিশা মামুনি তো পুরো বনে গেছে। আমি জানতাম ম্যানেজার, এই ছেলের চোখের দিকে তাকালে বোঝা যায় ও কতটা স্বচ্ছ আর বুদ্ধিমান। তা আরিশার রিয়াকশনটা কেমন ছিল? মামুনি যখন শুনলো আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোল্ড মেডেলিস্ট হওয়ার মতো ছাত্র ছিল, তখন ওর চেহারা দেখার মতো হয়েছিল। আরিশা মামুনি তো ওর বায়োডাটা দেখারও প্রয়োজন মনে করেনি, কিন্তু ছেলেটা আসলেই হীরা। অফিসের জটিল সব হিসেবে কারচুপিও এক নিমিষেই ধরে ফেলেছে। খুব ভালো। আমার নাতনিটা বড্ড বেশি অহংকারী হয়ে গেছে। আকাশের মতন মেধাবী আর ধৈর্যশীল ছেলের সান্নিধ্য হয়তো ওর ভেতরের মানুষটাকে একটু পাল্টাবে। তুই ছেলেটার ওপর নজর রাখিস, ওকে যেন কোনো অসম্মান না করা হয়। সন্ধ্যাবেলা আকাশ অফিস থেকে ফিরে সোজা আসলাম চৌধুরীর ঘরে চলে যায়। বড় সাহেব তখন চশমাটা টেবিলের উপরে রেখে ক্লান্ত হয়ে শুয়েছিলেন। আকাশ নিঃশব্দে ঘরে ঢুকে ওনার চশমাটা মুছে যথাস্থানে রাখলো এবং ওনার পায়ের ওপরে কম্বলটা টেনে দিল। আসলাম চৌধুরী চোখ খুলে আকাশকে দেখে ম্লান হাসলেন। আকাশ সারাদিন ওনার ছোটোখাটো প্রয়োজনে পাশে থাকছিল, যা ওনার নিজের আপনজনেরাও খুব একটা করে না। দাদু, আপনার ডাবের জলটা টেবিলে রাখা আছে, ওটা আধা ঘন্টা আগে খাওয়ার কথা ছিল। আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন। একটু উঠে খেয়ে নিন তো। তুই এত কিছু খেয়াল রাখিস কেন রে পাগল?
এই বাড়িতে তো লোক লস্করের অভাব নেই। লোক থাকতে পারে দাদু, কিন্তু তারা তো কাজ করে নিয়ম মেনে, আর সেবা করতে হয় মন থেকে। আপনার সাথে কথা বললে আমার নিজের হারানো দাদার কথা মনে পড়ে যায়। আপনার কোনো দরকার থাকলে আমাকে নির্দ্বিধায় বলবেন। আকাশ শুধু দাদুর নয়, আরিশারও কখন কি প্রয়োজন সেদিকে সূক্ষ্ম নজর রাখছিল। আরিশা কফি পছন্দ করে, কিন্তু চিনি ছাড়া। আরিশা ল্যাপটপে কাজ করতে করতে অনেক সময় জল খেতে ভুলে যায়। এসব ছোট ছোট বিষয় আকাশ যত্ন করে গুছিয়ে দেয়। আরিশা রুম থেকে বেরিয়ে যখন দেখলো আকাশ তার স্টাডি টেবিলটা একদম গুছিয়ে রেখেছে এবং তার প্রিয় লেমন গ্রাস ট্রি ফ্লাক্সে ভরে রেখেছে, তখন সে কৃতজ্ঞ হওয়ার বদলে বিরক্তিতে ফেটে পড়ল। আকাশ, এই যে শোনো, তোমাকে কি আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করেছি, নাকি তোমাকে এই বাড়িতে ঝাড়ুদার হিসেবে আনা হয়েছে? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি মিস আরিশা। আপনার ঘরটা একটু অগোছালো ছিল, তাই গুছিয়ে দিয়েছি। আর রাতে আপনার লিকার চা খাওয়ার অভ্যাস আছে শুনলাম, তাই চাটা রেডি করে রেখেছি। আমি তোমাকে আমার লাইফে ইন্টারফেয়ার করতে মানা করেছি। তোমাকে এই বাড়িতে কাজের লোক হওয়ার জন্য আনা হয়নি। তুমি জাস্ট 1 মাস এখানে অতিথি হয়ে থাকবে, খাবে, যা প্রয়োজন নিবে, তারপর 1 মাস শেষ হয়ে গেলে চলে যাবে। ডোন্ট ট্রাই টু বি আ মেম্বার অফ দিস ফ্যামিলি। আমার ব্যক্তিগত জিনিসে হাত দেওয়ার সাহস যেন আর না হয়। আপনি ঠিকই বলেছেন মিস চৌধুরী। আমি আসলে ভুলে গিয়েছিলাম যে আমি এখানে আপনার কেনা একজন দাস মাত্র। আমি আসলে মানুষ চাই, বুঝলেন? মানুষের সাথে মিশতে চাই। এই বড় পরিবারে এসে আমার কেন যেন একটু মায়া লেগে গিয়েছিল। নিজের তো কেউ নেই, তাই হয়তো একটু লোভ হয়েছিল। ভেবেছিলাম 1 মাসের জন্য হলেও একটা পরিবারের স্বাদ পাবো। ঠিক আছে, ক্ষমা করে দেবেন। আমি আর আপনার কোনো বিষয়ে মাথা ঘামাবো না। আকাশ ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার সময়কার ওই বিষণ্ণ চেহারাটা আরিশার বুকে তীরের মতো বিঁধল। আরিশা জানলার ধারে গিয়ে দাঁড়ালো। তার মনে পড়ে গেল আকাশও তো তার মতোই এতিম। সে নিজে মা বাবাকে হারিয়েছে বলে দাদুর কাছে আগলে বড় হয়েছে, কিন্তু আকাশের তো কেউই নেই। তাকে কষ্ট দেওয়াটা কি ঠিক হলো? আরিশা মনে অনুশোচনায় ভরে উঠল। সে বুঝতে পারছিল সে একটা অন্যায় করে ফেলেছে, কিন্তু তার দীর্ঘদিনের লালিত অহংকার আর ইগো তাকে সরি বলতে বাধা দিচ্ছে। আমি কেন এমন করলাম? ও তো ভালোই করছিল, কিন্তু ও যদি আমার এত কাছে চলে আসে, তবে 1 মাস পরও চলে যেতে দেখলে কি আমার কষ্ট হবে না? না আরিশা চৌধুরী, দুর্বল হওয়া চলবে না। ও শুধুই একটা কন্ট্রাক্ট। আরিশা তার মনে লড়াইয়ে জয়ী হতে পারছিল না। ওদিকে আকাশ সোফায় শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে চোখের জল আড়াল করার চেষ্টা করছিল। এই রাজপ্রাসাদে সে একা, বড্ড বেশি একা। দামি খাবার আর দামি বিছানা তাকে শান্তি দিতে পারছে না। যতটা আরিশার একটা ভালো ব্যবহারের জন্য তার মন হাহাকার করছিল। গতকালের অপমানের পর আকাশ আজ অনেকটা নির্লিপ্ত। অফিসে এসে সে নিজের ডেস্কে মন দিয়ে কাজ করছে। আরিশা তার কেবিনে কাছের উপর থেকে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। তার মনে এক অদ্ভুত অস্বস্তি। কাল রাতে ছেলেটাকে অনেক কড়া কথা শুনিয়েছে সে, কিন্তু আজ অফিসে এসে সে দেখলেও আকাশ যেন আরও বেশি সিরিয়াস। আজ কোম্পানির একটা বড় ইনভেস্টমেন্টের ডিল হওয়ার কথা, কিন্তু শেষ মুহূর্তে ডাটা অ্যানালাইসিসে কিছু জটিলতা দেখা দিয়েছে। ম্যানেজার চাচা, ইনভেস্টররা তো এখনই চলে আসবে। আমাদের তো প্রেজেন্টেশনের গ্রাফগুলো তো মিলছে না। এখন কি করা যায়? আমি আকাশকে একবার ডেকে দেখবো। ও কাল যে পারফরমেন্স দেখিয়েছে, আমার মনে হয় না ও এটা ঠিক করে দিতে পারবে। ডাকুন ওকে। তবে ও কি আসবে? কাল আমি ওকে একটু বকা দিয়েছিলাম। ম্যানেজার আকাশকে ডেকে আনলে আকাশ কোনো কথা না বলে সরাসরি ল্যাপটপ হাতে নিল। সে গত 3 বছরের প্রফিট মার্জিন আর আগামী 5 বছরের ফিউচার প্রজেকশনে এমন দুর্দান্তভাবে একটা গ্রাফ ফুটিয়ে তুলল যে আরিশা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। আকাশ শুধু অঙ্ক মেলায় না, সে ডাটা দিয়ে ভবিষ্যৎও পড়তে পারে। আরিশার মনের ভেতরে থাকা সব ভুল ধারণা আজ যেন কর্পূরের মতো উড়ে গেল। সে মনে মনে ভাবল, এই ছেলেটি কি সত্যি ঈশ্বর পেয়ে? স্যার, আপনার কফি। আকাশ মাথা তুলে দেখল অফিসের রিসেপশনিস্ট রিয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। রিয়া মেয়েটা খুব সুন্দর এবং চটপটে। কাল থেকেই সে লক্ষ্য করেছে এই নতুন ছেলেটার অসামান্য মেধা আর তার শান্ত স্বভাব। অফিসের বড় বড় অফিসাররাও যেখানে অহংকারকে মাটিতে পা ফেলে না, সেখানে আকাশের মতো একজন মেধাবী মানুষের এত সাধারণ আচরণ রিয়াকে মুগ্ধ করেছে। ও থ্যাংক ইউ, কিন্তু আমি তো কফি অর্ডার করিনি।
আমি জানি আপনি করেননি, কিন্তু আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে। তাই ভাবলাম আমার পক্ষ থেকে 1 কাপ কফি আপনাকে সারপ্রাইজ হিসাবে দিই। আমি রিয়া, রিসেপশনে থাকি। আপনি তো আকাশ, তাই না? জি, আমি আকাশ। ধন্যবাদ কফির জন্য। আসলে কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছিলাম। আপনি তো দেখি জাদুকর। পুরো অফিস আজ আপনাকে নিয়ে কথা বলছে। আরিশা ম্যামের মতো রাকি মানুষকে আপনি যেভাবে শান্ত করে দিলেন, এটা অবিশ্বাস্য। আমি কিন্তু খুব মিশুক, কথা বলতে পছন্দ করি। আপনি চাইলে আমরা ফ্রেন্ড হতে পারি। রিয়া খুব সহজভাবে কথাগুলো বলল। আকাশ প্রথমে একটু জড়সড় থাকলেও রিয়ার বন্ধুসুলভ আচরণে সে কিছুটা সহজ হলো। এই যান্ত্রিক শহরে আরিশা চৌধুরীর বাড়িতে যখন সে প্রতিনিয়ত অপমানিত হচ্ছে, সেখানে রিয়ার মতো একজন সাধারণ মেয়ের হাসি আর বন্ধুত্বপূর্ণ কথা তাকে একটু তো স্বস্তি দিল। আচ্ছা আকাশ, আপনি কি সবসময় এত গম্ভীর থাকেন? একটু হাসুন না, হাসলে আপনাকে আরো বেশি স্মার্ট লাগে। আপনার লাঞ্চ কি হয়েছে? না হলে আমরা একসাথে ক্যান্টিনে যেতে পারি। আসলে নাস্তা দেরি করে করেছি তো, তাই এখনো লাঞ্চের কথা ভাবিনি। তবে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনি খুব সুন্দর কথা বলেন। রিয়া আর আকাশের এই কথোপকথন আরিশা কেবিনের ভেতর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছিল। সে লক্ষ্য করলো আকাশ রিয়ার সাথে বেশ সহজভাবেই হাসছে, যা তার সাথে কোনো দিনও করেনি। কেন জানি আরিশার বুকের ভেতরটা একটু খচখচ করে উঠল। তার মনে হলো রিয়া কেন আকাশের সাথে এত ভাব জমাচ্ছে। আকাশ তো তার কন্ট্রাক্ট হাজব্যান্ড। এই রিয়া মেয়েটা তো বড়ই ফাজিল। কাজের সময় ফালতু গল্প করছে কেন? আর আকাশটারই বা কেমন যার তার সাথে দাঁত বের করে হাসছে? কাল তো অনেক বড় বড় কথা বললো যে ও পরিবার চায়, মায়া চায়। এখন দেখি রিসিপশনিস্টের সাথেও মায়া বাড়াচ্ছে। রিয়া, এটি কি অফিসের আড্ডাখানা? যাও নিজের কাজে ফেরো। আর আকাশ, কাজ শেষ হলে আমার কেবিনে আসো এক্ষুনি। দিনগুলো এখন এক অদ্ভুত ছন্দে কাটছে। বাইরে থেকে দেখলে মনে হয় চৌধুরী ভিলার আকাশে আরিশার দাম্পত্য জীবনে বসন্ত বইছে, কিন্তু ভেতরে ভেতরে চলছে অধিকার আর অস্তিত্বের এক শীতল লড়াই। সকালে নাস্তার টেবিলে আসলাম চৌধুরী সামনে, তারা দুজনে যেন আদর্শ দম্পতি। আকাশ, তোমার টাইটা আজ আবার একটু বাঁকা হয়েছে। কতবার বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে পড়বে? না, আমি ঠিক করে দিচ্ছি। আরে, তুমি থাকতে আমার আয়নার কি দরকার? তুমি যখন আছো তখন আমার পরিপাটি হওয়া নিয়ে তো চিন্তাই নেই, তাই না দাদু? তা তো বটেই। তোদের এই খুনসুটি দেখলে মনে হয় যেন আমার হারানো যৌবন ফিরে পাচ্ছি। আকাশ, তোকে পেয়ে আমার নাতনিটা কিন্তু অনেকটা পাল্টে গেছে। আগে তো হাসতেই ভুলে গিয়েছিল। দাদু, তুমি না মাঝে মাঝে বড্ড বেশি বলো। আমি কিন্তু মোটেও পাল্টাইনি। আমি যেমন ছিলাম তেমনই আছি। আকাশ, কফিটা শেষ করো, অফিসের দেরি হয়ে যাচ্ছে। আসলাম চৌধুরীর ওপর থেকে হাসলেও মনে মনে সবটাই জানেন। তিনি খুব ভালো করে বুঝতে পারছেন যে এই সবটাই আরিশার সাজানো নাটক আর আকাশের নিখুঁত অভিনয়। তবুও তাদের এই সম্মিলিত প্রচেষ্টা ওনার বেশ ভালোই লাগছে। তিনি মনে মনে ভাবেন, অভিনয় করতে করতে যদি সত্যি মায়ায় পড়ে যায় তবে মন্দ কি। গুড মর্নিং স্যার। আজ কিন্তু আপনাকে ব্লু শার্টে একদম হিরো লাগছে। আরিশা ম্যামের চয়েস তো দারুণ বলতে হবে। গুড মর্নিং রিয়া। আরিশার চয়েস নয়, এটা আসলে আমার নিজেরই কেনা ছিল। তবে কমপ্লিমেন্টের জন্য থ্যাংক ইউ। তা আজ রিসিপশনে এত ভিড় কেন? আরে ভিড় তো হবেই, সবাই আপনাকে দেখতে চায়। আপনি যে কালকের সেই জটিল অডিট ফাইলটা সলভ করলেন, পুরো অফিসে তো এখন আপনিই টক অফ দ্য টাউন। বাই দ্য ওয়ে, আজ কিন্তু লাঞ্চে আমাকে না বলতে পারবেন না। আমি বাসা থেকে আপনার প্রিয় আলু ভর্তা আর ইলিশ মাছ ভাজি নিয়ে এসেছি। আপনি আমার জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছেন? রিয়া, আপনি আসলেই খুব ফ্রেন্ডলি। আমার এই নিঃসঙ্গ জীবনে আপনার মতো একজন বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। ভাগ্যের দোহাই দিবেন না তো। আমি তো শুধু আপনার সাথে একটু সহজ হতে চেয়েছি। এই যে দেখুন, আপনার জন্য একটা স্পেশাল প্যান এনেছি। সাইন করার সময় মনে করবেন ফ্রেন্ডটা গিফট করেছে। আরিশা নিজের কেবিন থেকে কাছের ওপারের এই দৃশ্যটা দেখছিল। আকাশের ঠোঁটের কোণে রিয়ার জন্য যে সহজ হাসিটা দেখা যাচ্ছে, সেটা আরিশার জন্য দামি উপটৌকন দিয়েও কোনোদিনও পাওয়া যায়নি। আরিশার বুকটা ঈর্ষায় ফেটে যাচ্ছিল। সে ইন্টারকমে চিৎকার করে ম্যানেজারকে ডাকলো। ম্যানেজার চাচা, এই রিসেপশনিস্ট রিয়াকে কি আমি গল্পের জন্য বেতন দেই? দেখুন তো ও আকাশের সাথে কিভাবে গালগপ্প জুড়েছে। আকাশ কি এখানে প্রেম করতে এসেছে নাকি কাজ করতে? মামুনি, রিয়া তো সবার আগেই সাথেই ভালো ব্যাপার করে। আর আকাশ তো এই অফিসে নতুন, ওর তো কাউকে দরকার যে ওকে একটু গাইড করবে।
এতে রাগার কি আছে? গাইড করার জন্য আপনি আছেন, আমি আছি, আর ওই রিয়ার মতো একটা সাধারণ মেয়ের সাথে ও অত কিসের হাসাহাসি করছে? ওকে এক্ষুনি আমার রুমে পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর আকাশ আরিশার কেবিনে ঢুকলো। তার চোখে তখনও রিয়ার সাথে গল্পের রেশটুকু লেগে আছে। ফাইলটা রাখো টেবিলে। আর শোনো আকাশ, তুমি কি ভুলে যাচ্ছ তুমি এখানে কিসের জন্য এসেছো? অফিসের ডেকোরাম বলে একটা জিনিস আছে। ওই রিসেপশনিস্টের সাথে তোমার এত মাখামাখি অফিসের কালচারের জন্য ভালো না। মিস চৌধুরী, আমি আমার কাজ ঠিকঠাক করছি। আর রিয়া শুধু আমার একজন ভালো বন্ধু। কারোর সাথে কথা বলা বা বন্ধুত্ব করা কি এই কন্ট্রাক্টের বাহিরে? আমি তো দাদুর সামনে আপনার সাথেও খুব ভালো অভিনয় করি। তবে অফিসের কলিগের সাথে স্বাভাবিক হতে আপনার সমস্যা কোথায়? সমস্যা আছে, কারণ লোকে জানবে তুমি আমার হাজবেন্ড। আর তুমি যদি একটা সাধারণ রিসেপশনিস্টের সাথে ফ্লার্ট করো তবে সেটা আমার প্রেস্টিজে লাগে। প্রেস্টিজ নাকি হিংসে? মিস চৌধুরী, আপনি কি সত্যিই ভয় পাচ্ছেন যে আপনার কন্ট্রাক্ট করা খেলনাটা অন্য কারোর সাথে বেশি ভালো সময় কাটাচ্ছে? আপনি আমাকে কিনেছেন আমার হাসি বা আমার বন্ধুত্বকে নয়। রিয়া আমাকে সম্মান দেয়, মায়া দেয়, যা আপনার ডিকশনারিতে নেই। স্টপ ইট আকাশ, তোমাকে বেশি প্রশ্রয় দেওয়া হয়ে গেছে। মনে রেখো 1 মাস পর তুমি আমার লাইফ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তাই কারো সাথে মন দেওয়া নেওয়া করার স্বপ্ন দেখে লাভ নেই। মন দেওয়ার মতো যোগ্যতা আমার নেই মিস চৌধুরী, আমি জানি। তবে মায়া কাটাতে টাকা লাগে না। আমি আমার কাজ করছি, আপনি আপনার ইগো সামলান। আকাশ কেবিন থেকে বেরিয়ে যেতেই আরিশা সোফায় ধপ করে বসে পড়ল। সে বুঝতে পারছে না কেন তার বারবার কান্না পাচ্ছে। সে তো আকাশকে ভালোবাসে না, তবে কেন অন্য কোনো মেয়ের সাথে তাকে দেখলে আরিশার কলিজায় টান লাগে। অন্যদিকে অফিসে রিয়া আর আকাশের বন্ধুত্ব আরও গভীর হতে শুরু করেছে। রিয়া জানে না আকাশের জীবনের আসল সত্যটা কী, কিন্তু সে আকাশকে তার একঘেয়ে জীবনের থেকে এক চিলতে রোদ হিসেবে দেখতে শুরু করেছে। চৌধুরী ভিলার পরিবেশে এখন এক অদ্ভুত পরিবর্তন। যে আরিশা চৌধুরী আকাশকে নিজের ছায়া মারাতে দিত না, সেই আরিশাই এখন ছলে বলে কৌশলে আকাশকে নিজের 24 ঘন্টার সঙ্গী করে তুলেছে। কেন এক অজানা ভয় বা অদৃশ্য টান তাকে আকাশের দিকে বারবার ঠেলে দিচ্ছে। অফিসের কাজ হোক বা বাইরের মিটিং, আরিশার এখন আকাশকে ছাড়া চলেই না। আকাশ, এই ফাইলগুলো নিয়ে এক্ষুনি আমার কেবিনে আসো। নেক্সট প্রজেক্টের প্রেজেন্টেশনটা তোমাকে ছাড়া আমি ফাইনাল করতে পারছি না। মিস চৌধুরী, এই কাজটা তো আপনার অ্যাসিস্ট্যান্টও করতে পারতো। আমাকে অডিট সেকশন থেকে বারবার কল করছে, ওখানে আমার থাকাটা জরুরি। অডিট সেকশনে কে আছে না আছে সেটা দেখার দায়িত্ব আমার। আপাতত তুমি এখানেই বসো, এই কফিটা নাও আর আমাকে এই স্লাইডগুলো বুঝিয়ে দাও। আর হ্যাঁ, তোমার ফোনটা সাইলেন্ট করো। বারবার রিংটোন বাজলে আমার কনসেন্ট্রেশনে নষ্ট হয়। সাইলেন্টই আছে। আসলে রিয়া একটা ফাইল নিয়ে আসছিল, বোধহয় সেই জন্য কল দিয়েছিল। আমি কি একটু বাইরে গিয়ে ওর সাথে কথা বলে আসবো? একদম না, রিয়াকে বলে দাও ফাইলটা রিসেপশনে রাখতে। ওটা পরে দেখা যাবে। তুমি আমার সামনে বসো, আর কাল থেকে আমার যতগুলো আউটডোর মিটিং আছে সবগুলোতে তুমি আমার সাথে যাবে। ড্রাইভারকে বলে দিয়েছি তুমি আর আমি একই গাড়িতে যাব। কিন্তু মিস চৌধুরী, লোকে কি ভাববে? এমপ্লয়িরা তো অলরেডি বলা বলি করছে যে আপনি কেন আমাকে এত প্রায়োরিটি দিচ্ছেন। আমাদের কন্ট্রাক্টের গোপনীয়তা তো এতে নষ্ট হতে পারে। লোকে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আরিশা চৌধুরী নিজের ডিসিশন নিজেই নেয়। তোমাকে আমার আশেপাশে থাকলে আমার কাজ করতে সুবিধা হয়, ব্যাস এটাই শেষ কথা। এখন কাজের দিকে ফোকাস করো। আরিশার এই কাজের বাহানা এখন রীতিমতো শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। শপিং মলে যাওয়া হোক কিংবা ক্লায়েন্টের সাথে ডিনার, আরিশা সবখানেই আকাশকে সাথে নিয়ে যাচ্ছে। আর অজুহাত একটাই যে আকাশের বুদ্ধিমত্তা তার কাজে লাগে। কিন্তু আসল কারণটা যে রিয়ার সাথে আকাশের বাড়তে থাকা বন্ধুত্ব আটকানো, সেটা আরিশার নিজের অবচেতন মনও জানে। একদিন অফিসের করিডোরে আকাশের সাথে রিয়া দেখা হয়ে যায়। আকাশ স্যার, আপনাকে তো এখন পাওয়াই যায় না। আরিশা ম্যাম তো আপনাকে একদম নিজের ছায়া বানিয়ে ফেলেছেন। আজ লাঞ্চে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল, মনে আছে তো? সরি রিয়া, আরিশা আজ একটা ইমার্জেন্সি মিটিং রেখেছে সিটি ক্লাবে। আমাকে এখনই বের হতে হবে। ইনশাল্লাহ কাল হবে। কালো কি ম্যাম আপনাকে ছাড়বেন? আমার কেন জানি মনে হচ্ছে আরিশা ম্যাম আপনাকে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছেন না। যাই হোক, সাবধানে যাবেন।
রিয়া চলে যেতেই আরিশা পেছন থেকে এসে দাঁড়ালো। তার চোখে মুখে এক রাজকীয় গাম্ভীর্য, কিন্তু ভেতরে এক অজানা অস্থিরতা। আরিশা নিজের বিরক্তি চেপে আকাশের দিকে তাকিয়ে বাইরে যাওয়ার তাগাদা দিল। কথা শেষ হলো? আবার কি আমরা বের হতে পারি? এবার কি আমরা বের হতে পারি? দেরি হলে ক্লায়েন্ট ইমপ্রেসড হবে না। চলো। গাড়ির ভেতরে এখন পিনপতন নীরবতা। আরিশা বারবার আর চোখে আকাশকে দেখছিল। আকাশ জানলার বাইরে তাকে শহরের যান্ত্রিকতা দেখছে। তার শান্ত অবয়ব আরিশার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। হুট করেই একটা জোরালো ব্রেক কষল। আরিশা শরীরের ভারসাম্য হারিয়ে আকাশের কাঁধের উপরে গিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য সময় যেন থমকে গেল। মিস চৌধুরী, আপনি ঠিক আছেন তো? লেগেছে কোথাও? না, আমি ঠিক আছি। ড্রাইভার সাবধানে গাড়ি চালাও। আকাশ, তোমার শার্টের কলারটা একটু ঠিক করো। চৌধুরী গ্রুপের জামাই হিসেবে তোমাকে পারফেক্ট দেখা দরকার। আপনি কি সত্যি আমাকে চৌধুরী গ্রুপের জামাই ভাবছেন, নাকি 1 মাসের একটা অভিনয়কে খুব বেশি সিরিয়াসলি নিচ্ছেন? যা হওয়ার হচ্ছে, বেশি প্রশ্ন করো না তো। এই 1 মাস তুমি আমার প্রপার্টির মতো, তাই আমি যেখানে নিয়ে যাব সেখানেই তোমাকে যেতে হবে। আরিশা ওই অধিকারবোধ আকাশের মনে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। সে বুঝতে পারছে আরিশার এই কঠিন খোলসের নিচে একটা নরম মন আছে, যা একা থাকতে ভয় পায়। রাতে বাড়ি ফেরার পর দাদু যখন দুজনকে একসাথে গাড়ি থেকে নামতে দেখলো, তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। কি রে আরিশা, আজ তো তোদের ফিরতে অনেক রাত হলো। খুব কি কাজের চাপ, নাকি নাচ জামাই কিনে শহর ঘুরছিলি? কাজেরই চাপ ছিল দাদু। আকাশ না থাকলে আজ মিটিংটা সামলানো কঠিন হতো। আকাশ, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফি পাঠিয়ে দিচ্ছি। আকাশ নিজের ঘরে চলে গেল। আরিশা দরজার হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করছে আকাশ এখন শুধু তার ক্লায়েন্ট নয়, তার অভ্যাসে পরিণত হয়েছে। যাকে সে দাস হিসাবে এনেছিল, সেই ছেলেই এখন তার মনের সিংহাসনে অলক্ষ্যে জায়গা করে নিচ্ছে। কিন্তু এই পরিবর্তন পরিণাম কি হবে তা কি কেউ ভেবেছে? আরিশার সঙ্গীত কিন্তু এই পরিবর্তনের পরিণাম কি হবে তা ভেবে আরিশা শঙ্কিত। হঠাৎ করে আরিশা আকাশকে বলে আগামীকাল তার কক্সবাজারে যাবে আনিসার একটা বিজনেস মিটিংয়ের জন্য। এরপর তারা কক্সবাজারে চলে আসে পরদিন সকালের ফ্লাইটে। আকাশ, ড্রাইভটা চেক করেছো? কক্সবাজারের একটা প্রজেক্ট, আমার ড্রিম প্রজেক্ট। বিদেশি ইনভেস্টররা আজ হোটেলের প্রেজেন্টেশন দেখবে। আমাদের কোনো ভুল করা চলবে না। সব রেডি মিস চৌধুরী। আমি ডাটাগুলো 3 বার ক্রস চেক করেছি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। সমুদ্রের এই নীল জল আর পাহাড়ের মাঝখানে এসেও আপনি শুধু বিজনেস নিয়ে ভাবছেন? একবার জানালার বাইরে তাকিয়ে দেখুন, প্রকৃতি কত সুন্দর। আমার কাছে সাকসেস প্রকৃতির চেয়েও বেশি সুন্দর আকাশ। তবে হ্যাঁ, তোমার কথা শুনে মনে হচ্ছে এখানে এসে অন্তত একবার সমুদ্রের পাড়ে হাঁটা উচিত। মিটিং শেষ হলে বিকেলে কি করা যাবে আমার সাথে? কক্সবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টের ব্যালকনিতে দাঁড়িয়ে আরিশা আর আকাশ কথাগুলো বলছিল। সমুদ্রের নোনা বাতাস আর ঢেউয়ের গর্জনে আরিশার গাম্ভীর্য যেন কিছুটা শিথিল হয়ে আসছিল। বিকেলের প্রেজেন্টেশন দারুণ সফল হলো। ইনভেস্টররা আকাশের বুদ্ধদীপ্ত উত্তরের প্রশংসা করে ডিল ফাইনাল করলো। আরিশার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি। সন্ধ্যা নামতেই আরিশা সাধারণ একটি হালকা নীল শাড়ি পরে আকাশের সামনে এসে দাঁড়ালো। আপনাকে আজ খুব অন্যরকম লাগছে মিস চৌধুরী। এই কাঠখোট্টা বিজনেসম্যান আরিশার ভেতরে যে এমন স্নিগ্ধ একজন মানুষ আছে, তা হয়তো আজ সমুদ্র না থাকলে জানাই হতো না। বিকেলে কি যাবে আমার সাথে? বেশি প্রশংসা করতে হবে না, চলো বিচে যাই। সাগরের গর্জন খুব কাছ থেকে শোনার ইচ্ছে করছে আজ। সাগরের বালুতে তারা দুজনে পাশাপাশি হাঁটছিল। আকাশের পা ছুঁয়ে যাওয়ার ঢেউগুলো যেন তার মনের দূরত্ব কমিয়ে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে আরিশা হঠাৎই থেমে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ খুব শান্তভাবে দিগন্তের দিকে তাকিয়ে আছে। আরিশার মনে হলো এই ছেলেটার সাথে থাকলে পৃথিবীটা কত সহজ হয়ে যায়। আকাশ, তুমি এখন এই 1 মাস শেষ করে চলে যাবে, তখন তোমার কি আমার কথা মনে পড়বে, নাকি 50 লাখ টাকা পেয়ে অভাগা আরিশাকে এক নিমেষে ভুলে যাবে? টাকা দিয়ে সময় কেনা যায় মিস আরিশা, কিন্তু স্মৃতি মোছা যায় না। আপনি আমাকে দাস বানিয়ে এনেছিলেন ঠিকই, কিন্তু আপনার এই নিঃসঙ্গতা আমি অনুভব করতে পারি। আপনার এই মায়া মাখা মুখটা ভুলে যাওয়া হয়তো আমার পক্ষে সম্ভব হবে না। তুমি জানো আকাশ, আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে বুঝতে চেষ্টা করেনি। সবাই আমার টাকা আর ক্ষমতা দেখেছে, কিন্তু তুমি আমাকে একজন মানুষ হিসেবে দেখেছো। কেন তুমি এত ভালো? কেন তোমাকে অবহেলা করা যায় না? সাগরের বাতাসের বেগ বাড়ছিল।
আকাশে তখন মেঘের আড়ালে চা দুঃখে দিচ্ছে। আরিশার চোখের কোণে চিকচিক করছিল নোনা জল। হঠাৎই সে আবেগপ্রবণ হয়ে আকাশের হাতটা খুব শক্ত করে ধরল। আকাশ চমকে উঠল, কিন্তু হাত সরিয়ে নিল না। আরিশার শরীরের কাঁপন আকাশ অনুভব করতে পারছিল। আকাশ, আমি আসলে খুব একা। এই বিশাল সাম্রাজ্য দিয়ে আমি কি করব যদি আমার কথা শোনার মতো কেউ পাশে না থাকে? আমি কি অনেক খারাপ? কেন আমি তোমাকে প্রথম থেকেই কষ্ট দিয়েছি? আপনি খারাপ নন আরিশা, আপনি আসলে ভালোবাসা পেতে ভয় পান, তাই অহংকারের আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন। কাঁদবেন না প্লিজ, আপনার চোখে জল মানায় না। আকাশ খুব হালকা করে আরিশার গাল থেকে অশ্রু মুছে দিল। সেই মুহূর্তে সমুদ্রের গর্জন ছাড়া আর শব্দ যেন স্তব্ধ হয়ে গেল। আরিশা নিজেকে আর সামলাতে পারল না। সে আকস্মিকভাবে আকাশের বুকের মধ্যে মুখ লোকালো। আকাশের হৃদস্পন্দন তখন দ্রুততর হচ্ছে। সে আরিশাকে দুহাতে জড়িয়ে ধরল। কক্সবাজারের সেই নির্জন সৈকতে চাঁদের আলোয় ভেসে যাওয়ার মুহূর্তে তারা দুজনেই খুব বাধা ভুলে একে অপরের অনেকটা কাছাকাছি চলে এলো। আকাশ, আমি হয়তো তোমাকে আর কোনোদিন যেতে দিতে পারবো না। আমাদের এই 1 মাসের চুক্তি কি সারা জীবন হতে পারে না? সময় সব প্রশ্নের উত্তর দেবে আরিশা, আজ শুধু এই সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে দিন। আরিশা আকাশের চোখের দিকে তাকালো। সে চোখে আজ ঘৃণা নেই, বরং কোনো রাগও নেই। আজ শুধু এক গভীর মুগ্ধতা। সাগরের ঢেউ এসে আছড়ে পড়েছিল তাদের পায়ের কাছে, আর তাদের মনের গভীরে বয়ে যাচ্ছিল অনুভূতির এক প্রলয়কারী ঝড়। আরিশা চৌধুরীর মতো কঠিন হৃদয় নারী আজ এক এতিম ছেলের ভালোবাসার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করলো। কক্সবাজার থেকে ফেরার পর আকাশ আর আরিশার সম্পর্কের সমীকরণটা একদমই বদলে গেছে। আরিশার সেই কঠিন ব্যক্তিত্ব এখন আকাশের সামনে এলেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। তাদের মধ্যে এখন আর সেই মালিক আর দাসের দূরত্ব নেই। দেখতে দেখতে চুক্তির 25তম দিন কেটে গেল। ঘড়ির কাঁটা যেন এখন আরিশার কাছে এক একটা আতঙ্কের নাম। আকাশ, সোফায় শুলে তো তোমার পিঠে ব্যথা হয়। আজ থেকে তুমি চাইলে এই বড় বেডটার একপাশে ঘুমাতে পারো, আমার কোনো সমস্যা নেই। আজ 25 দিন হয়ে গেল আরিশা, আর মাত্র 5 দিন, তারপর তো এই রাজপ্রাসাদ ছেড়ে আমাকে আমার সেই পুরনো মেসেই ফিরে যেতে হবে। এখন এই দামি বেডে ঘুমানোর অভ্যাস করলে পরে হয়তো ফুটপাতে ঘুম আসবে না। 5 দিনের তো পথ, সোফাতেই ভালো আছি। আকাশের মুখে 5 দিন পর চলে যাওয়ার কথা শুনে আয়েশার বুকটা হু হু করে উঠল। সে ভেবেছিল কক্সবাজারের ওই মুহূর্তগুলোর পর আকাশ হয়তো চুক্তির কথা ভুলে যাবে, কিন্তু আকাশের এই বাস্তববাদী কথাগুলো আয়েশাকে মনে করিয়ে দিল যে তাদের সম্পর্কের ভিত্তিটা ছিল স্রেফ একটা কন্ট্রাক্ট। আরিশা সারা রাত ঘুমাতে পারল না, তার চোখের জল বালিশ ভেজাতে লাগলো। পরদিন সকালে এক রাশ মন খারাপ নিয়ে আরিশা অফিসে পৌঁছালো। কেবিনে ঢোকার আগেই তার চোখ পড়ল এক অসহ্য দৃশ্য। আকাশ স্যার, এই কফিটা খেয়ে দেখুন তো। আজ আমি নিজের হাতে আপনার জন্য বানিয়ে এনেছি। আপনি চলে যাবেন শুনলাম, আমার কিন্তু খুব মন খারাপ হবে। আপনি তো দেখি অনেক খবর রাখেন রিয়া। আসলে জীবন তো থেমে থাকে না, তবে আপনার মতো বন্ধুর কথা আমার সারা জীবন মনে থাকবে। শুধু মনে রাখলে হবে না, যাওয়ার পর কিন্তু আমাকে ট্রিট দিতে হবে। আপনার সাথে কাটানোর সময়গুলো আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। আরিশা করিডোর দিয়ে যাওয়ার সময় দেখলো আকাশ আর রিয়া খুব সহজভাবে হাসাহাসি করছে। আরিশার মনে হলো কেউ যেন তার কলিজায় গরম লোহা দিয়ে ছ্যাঁকা দিচ্ছে। সে নিজের ইগো সামলাতে না পেরে কাজ ফেলে সোজা বাড়িতে চলে আসলো। আসলাম চৌধুরী ড্রয়িং রুমে বসে পত্রিকা পড়ছিলেন। নাতনিকে দেখে অসময়ে এভাবে অগ্নিশর্মা হয়ে ফিরতে দেখে তিনি বেশ অবাক হলেন। কিরে আরিশা, অফিস থেকে এই অসময়ে চলে এলি যে? শরীর খারাপ নাকি? আর তোর মুখটা এমন তপ্ত দুপুরের মতন লাল হয়ে আছে কেন? দাদু, আমার সামনে এখন কারো কথা বলবে না। আমি আমার রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, বিশেষ করে ওই আকাশ যেন আমার ছায়া না মারায়। আরিশা গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমের দরজাটা সহজ জোরে বন্ধ করে দিল। আসলাম চৌধুরী কিছুক্ষণ থতমত খেয়ে বসে রইলেন। তিনি বুঝতে পারলেন ডালমি কুছ কালা হে। তিনি কালক্ষেপণ না করে ম্যানেজারকে ফোন দিলেন। ম্যানেজার, অফিসে কি কিছু হয়েছে? আরিশা হঠাৎ পাগলের মতন রিয়াক্ট করছে কেন? ও তো মাত্রই বাড়ি ফিরলো। বড় সাহেব, আমি তো বুঝতে পারছি না কি বলবো। আসলে আকাশ আর রিসেপশনিস্ট প্রিয়াকে একসাথে হাসাহাসি করতে দেখেই মামনি এই কাণ্ড করেছে। মামনি এখন আকাশের ছায়াও সহ্য করতে পারছেন না, অথচ মনে মনে আকাশকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছেন না। তার মানে আরিশা চৌধুরী হিংসে করছে? যে মেয়ে কোনোদিন কাউকে পরোয়া করেনি, আজ সে একটা সাধারণ মেয়ের সাথে আকাশের মেলামেশা নিতে পারছি না।
এটা তো দারুণ খবর ম্যানেজার। তার মানে বেশি বেশি বিষক্ষয় হচ্ছে। বড় সাহেব, হাসি থামাশার কথা না। আরিশা মামুনি যেভাবে রেগে আছে আমার ভয় হচ্ছে ওনা আবার আকাশকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। চুক্তির আর মাত্র কয়েকটা দিন বাকি। ভয় পাস না, যে যত বেশি হিংসে করে সে তত বেশি ভালোবাসে। আরিশা এখন নিজের মনের সাথে যুদ্ধ করছে, আর আকাশকেও বুঝতে হবে যে আরিশার এই রাগের পেছনে কতটা গভীর মায়া লুকিয়ে আছে। তুই শুধু পরিস্থিতির ওপর নজর রাখ। আরিশা নিজের রুমে শুয়ে বালিশ কামড়ে কাঁদছে। তার মাথায় একটা শুধু দৃশ্য ঘুরে বেড়াচ্ছে। আকাশ রিয়ার দিকে তাকিয়ে হাসছে। সে হাসিটা আরিশার পাওনা ছিল, সেটা রিয়া অনায়াসেই পেয়ে গেছে। আরিশা মনে মনে ভাবছে, আকাশ কি সত্যি 5 দিন পর চলে যাবে? সে কি একবারও আরিশাকে বলবে না যে সে থেকে যেতে চায়? চুক্তির কাগজগুলো কি আসলে তাদের হৃদয়ের অনুভূতির চেয়ে বড় হয়ে গেল? ম্যানেজার, নাতনির এই হিংসে দেখে আমি একটা জিনিস নিশ্চিত হলাম, আরিশা আকাশকে পাগলের মতন ভালোবেসে ফেলেছে। কিন্তু ওর এই জেদ ভাঙতে হলে আমাদের আগুনের উপর একটু ঘি ঢালতে হবে। তুমি আরিশাকে গিয়ে বলবে যে আকাশের সাথে ডিভোর্স হয়ে গেলে আকাশ আর দেরি করবে না, ও নাকি রিয়াকেই বিয়ে করবে। এই কথাটা শোনার পর দেখবি আসল আরিশা চৌধুরীকে। বড় সাহেব, এটা বলা কি ঠিক হবে? মামুনি তো আকাশকে আস্ত রাখবে না। এমনিতেই সে রেগে আছে, তার উপর এমন খবর দিলে তো বাড়িতে তুফান শুরু হয়ে যাবে। আমি যা বলেছি তাই করো। মায়া থেকে যখন ভালোবাসা জন্মায় না, তখন হিংসা থেকে সেটা বের করে আনতে হয়। দেরি করো না, এখনই যাও। ম্যানেজার কাঁপতে কাঁপতে আরিশার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। আরিশা তখনও অন্ধকার ঘরে বসে জানলার দিকে তাকিয়েছিল। তার চোখের মনি আগুনের মতো লাল হয়ে আছে। ম্যানেজার গলা পরিষ্কার করে ঘরে ঢুকলেন এবং আসলাম চৌধুরীকে শিখিয়ে দেওয়া কথাগুলো খুব সাবধানে আরিশার কানে দিলেন। খবরটি শুনে আরিশা পুরো শরীর কাঁপতে শুরু করলো। সে কোনো কথা না বলে পাগলের মতো আকাশের গেস্ট রুমের দিকে ছুটে গেল। তুই নিজেকে কি মনে করিস রে আকাশ? তোর এত বড় সাহস! আমি তোকে ডিভোর্স দেওয়ার আগেই তুই বিয়ের স্বপ্ন দেখছিস? ঢং করিস না একদম। তুই ভেবেছিস আমি জানবো না ওই রিয়াকে তুই বিয়ে করবি? 5 দিন শেষ হওয়ার আগেই তুই পরকাল গুছিয়ে ফেলছিস। ডিভোর্স? বিয়ের স্বপ্ন? আপনি কি আবোল তাবোল বলছেন আরিশা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি মাঝরাতে এভাবে চড়াও হচ্ছেন কেন? তোকে আমি কেনা গোলাম হিসেবে এনেছিলাম আর তুই আমার পেছনে ছুরি মারছিস। এখন তুই আমার স্বামী, আমি তোকে এখনো তালাক দেইনি। আর আমাদের এই চুক্তি শেষ হবে কি হবে না তা আমি এখনো ঘোষণা করিনি। আমার পারমিশন ছাড়া তুই অন্য কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাস কোথা থেকে? সব পুরুষের সমান চরিত্রহীন কোথাকার। মুখ সামলে কথা বলুন আরিশা। আপনি যাকে তাকে যা খুশি বলতে পারেন না। রিয়া শুধু আমার ফ্রেন্ড, আর আমাদের মধ্যে তো বিয়ের কোনো ভিত্তি ছিল না। এটা তো একটা কন্ট্রাক্ট ছিল। 5 দিন পর আমি তো আপনার কাছে কেউ না, আমি তো চলেই যাব। তখন আমি কার সাথে থাকলাম তাতে আপনার কি? কেউ না মানে কি? খবরদার আকাশ, ওই রিয়ার নাম নিবি না। ব্যক্তিত্বের দোহাই দিস না একদম। তোর মতো একটা এতিম ছেলের কিসের ব্যক্তিত্ব? তুই তো স্রেফ একটা ভাড়া করা অ্যাক্টর। এখন যাবি ওই রিয়ার কাছে গিয়ে পীড়িত করবি তো? সেটা আমি হতে দেব না। তোকে আমি ছাড়বই না, দেখি তুই কিভাবে বিয়ে করিস। যথেষ্ট হয়েছে আরিশা চৌধুরী। আপনার এই ইগো আর এই সন্দেহবাতিক মন নিয়ে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। চরিত্র নিয়ে কথা বলবেন না। আমি আপনার কেনা হতে পারি, কিন্তু আমার ব্যক্তিত্ব আপনার ওই 50 লাখ টাকার চেয়ে অনেক বেশি দামি। আপনি পাগল হয়ে গেছেন আরিশা। আপনার এই জেদ আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আমি আর এক মুহূর্ত আপনার সাথে কথা বলতে চাই না। আরিশা আর আকাশ একে অপরের দিকে হিংস্রভাবে তাকিয়েছিল। রাগে আরিশার টেবিলের উপরে থাকা কাচের গ্লাসটা জোরে ফ্লোরে আছড়ে ভেঙে পড়ল। কাচের টুকরো ছিটকে আকাশের হাতে লাগলেও আকাশ ভ্রুক্ষেপ করলো না। আরিশা আকাশের আরও কাছে এগিয়ে গিয়ে তার কলারটা টেনে ধরল। মাঝরাতের নিস্তব্ধতা ভেঙে থ্রিভিলার সেই ঘরে শুরু হলো এক ভয়াবহ লড়াই। কিন্তু এই লড়াইয়ের আড়ালে আরিশার চোখের কোণে যে জল গড়িয়ে পড়ছিল তা কেবল আকাশের হারানোর ভয় ছাড়া আর কিছুই ছিল না। ম্যানেজার চাচা, আকাশ কোথায়? ওকে কি আমি বসিয়ে বসিয়ে বেতন দেই যে ও রিসেপশনে গিয়ে ওই রিয়ার সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেবে? ওকে এখনই আমার কেবিনে আসতে বলুন। কোনো অজুহাত আমি শুনতে চাই না। এই অফিসে কে বস আর কে এমপ্লয়ি সেটা আজ আমি বুঝিয়ে দেব। আপনি যান এখান থেকে। মামুনি, আকাশ তো একটা ফাইল চেক করতে গিয়েছিল, ও আসছে, তুমি শান্ত হও। এত রাগ করলে তোমারই শরীর খারাপ করবে। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি।
ম্যানেজার বেরিয়ে যেতেই আরিশার কাছের দেওয়ালের উপর দিয়ে দেখলো আকাশের রিয়া হাসি করছে। রিয়ার হাতের ছোঁয়া আকাশের কাঁধে লাগতেই আরিশার মাথার রক্ত যেন চলে গেল। কিছুক্ষণ পর আকাশ কেবিনে ঢোকা মাত্রই আরিশার কানে কথা না বলে ধীর পায়ে এগিয়ে গিয়ে কেবিনের ভারী দরজাটা লক করে দিল। বাইরের শব্দ যেন এক লহমায় নিস্তব্ধ হয়ে গেল। আরিশা, আপনি দরজা লক করলেন কেন? আর এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? কোনো জরুরি ফাইল সাইন করতে হবে? আপনার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন আরিশা? ফাইল তো অনেক সাইন হবে আকাশ, কিন্তু তার আগে বলো রিসেপশনে রিয়ার সাথে কি এত রসলো গল্প হচ্ছিল? তোমাকে কি আমি এখনো প্রেম করার জন্য এনেছি এখানে? অধিকার নেই মানে? তুই এখনো আমার বাড়িতে আছিস, আমার নাম ব্যবহার করছিস, তোর প্রতিটা নিঃশ্বাসের ওপর আমার অধিকার আছে। তুই অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না। তাকাবি আর আমি সয়ে নেব? আপনি আবার শুরু করলেন। রিয়া শুধু কাজের কথা বলছিল। আপনার এই সন্দেহবাতিক মনটা কবে ঠিক হবে? আমি আপনার চুক্তিবদ্ধ স্বামী হতে পারি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের উপর আপনার কোনো অধিকার নেই। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন আরিশা। আরিশা একের পর এক ধাক্কা দিয়ে আকাশকে পেছনের দিকে সরিয়ে নিতে যেতে লাগলো। তার চোখে তখন হিংসে আর ভালোবাসার এক বিধ্বংসী আগ্নেয়গিরি। আকাশ পেছনের দিক থেকে সরতে সরতে হঠাৎই কেবিনে রাখা সোফার সাথে পা লেগে ভারসাম্য হারিয়ে ধপ করে পড়ে গেল। আরিশা সেই সুযোগে আকাশের উপরে ঝুঁকে পড়ল। আরিশার চুলের ঘান আর শরীরের উষ্ণতা আকাশের স্বল্প প্রতিরোধ ভেঙে দিল। আরিশা আর কোনো কথা না বলার সুযোগ দিল না। সে নিজের সমস্ত আবেগ আর না বলা অভিমানটুকু ঢেলে দিয়ে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। চুপ করেছিস কেন? রেসপন্স কেন করছিস না? নাকি আমাকে এখন এইভাবে মেনে নিতে পারছিস না? নাকি ওই রিয়ার ছোঁয়া পাওয়ার পর আমার এই পাগলামি তোর কাছে বিষ মনে হচ্ছে? বল আকাশ, কথা বল। কেন করিস এমন আকাশ? কেন আমাকে এত কষ্ট দিস? তুই জানিস না তোকে আমি অন্য কারোর সাথে দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়? আরিশা, আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমাকে পাগল করে দিচ্ছেন। আমি তো নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু আপনি তো সব বাঁধ ভেঙে দিলেন। আপনি কি আসলেই চান আমি আপনাকে সেভাবে গ্রহণ করি যেভাবে একজন স্বামী তার স্ত্রীকে করে? আকাশ আর নিজেকে আটকে রাখতে পারল না। সেও আরিশার কোমর শক্ত করে হাত জড়িয়ে ধরে তাকে নিজের বুকের উপরে টেনে নিল। এবার আকাশ নিজেই পাগলের মতো আরিশার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আরিশা প্রথমবার কোনো পুরুষের এমন বলিষ্ঠ আর আদিম ছোঁয়া পেয়ে নিজেকে সামলাতে পারছিল না। আকাশের হাত যখন আরিশার কোমর আর স্পর্শকাতর জায়গাগুলোতে বিচরণ করতে লাগলো, আরিশার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। তার সমস্ত দম্ভ আর আভিজাত্য যেন এই এক চিলতে আগুনের কাছে আত্মসমর্পণ করলো। আমাকে ছেড়ে যাবি না তো আকাশ? এই 5 দিন শেষ হওয়ার পর তুই কি আমাকে এই নরকে একা রেখে চলে যাবি? আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না আকাশ। আমি আজ স্বীকার করছি, আমি তোর কাছে হেরে গেছি। আপনার এই পাগলামি আমাকে আপনার মায়ায় চিরতরে বেঁধে ফেলেছে আরিশা। আমি জানতাম না এই কঠিন হৃদয়ের নিচে এতটা প্রেম জমা ছিল। আজ থেকে আপনি শুধু আমার আর আমি শুধু আপনার। কোনো চুক্তি আমাদের আলাদা করতে পারবে না। আমি থাকবো তোমার এই এলোমেলো জীবনটা গুছিয়ে দেওয়ার জন্য। আমি থাকবো। কেবিনের ভেতরে তখন সময় থমকে আছে। বাইরে পৃথিবীর ব্যস্ততা থাকলেও ভেতরে দুটি অশান্ত হৃদয় একে অপরের উষ্ণতায় শান্ত হচ্ছিল। আরিশার এলোমেলো হয়ে যাওয়া চুল আর আকাশের ঘামার্ত ললাট সাক্ষ্য দিচ্ছিল যে আজ থেকে তাদের সম্পর্কের কন্ট্রাক্টটা হৃদয়ের দলিল হয়ে গেছে। আরিশা আর বুঝতে পারলেও ক্ষমতা দিয়ে পৃথিবী জয় করা গেলেও মায়া আর তীব্র আকর্ষণ দিয়ে একজন মানুষের আত্মা জয় করা যায়। কেবিনের ভেতরে তখন আবেগ আর উষ্ণতার এক চূড়ান্ত মুহূর্ত বইছিল। ঠিক সেই সময় হঠাৎই দরজায় সজোরে টোকা পড়ার শব্দে দুজন যেন আকাশ থেকে আছড়ে পড়ল। আরিশা আর আকাশ এক ঝটকায় একে অপরের থেকে আলাদা হয়ে ছিটকে দুদিকে সরে গেল। দুজনের অবস্থান তখন ভীষণ বিধ্বস্ত। আরিশার পরনের ফর্মাল শার্টের ওপরে বোতামগুলো খোলা, ইন করা শার্ট বের হয়ে এসেছে আর দামি ব্লেজারের মাঝের উপরে পড়ে আছে। ব্লেজারটা মেঝের উপরে পড়ে আছে। তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপরে এসে পড়েছে আর চোখের কাজল লেপটে একাকার। আর আকাশ শার্টের অবস্থা করুন। সে হাঁপাতে হাঁপাতে নিজেকে সামলানোর চেষ্টা করছে। আকাশ, আমার অবস্থা দেখো। ব্লেজারটা মেঝের উপর পড়ে আছে, শার্টের এই অবস্থা। বাইরের কেউ যদি আমাদের এই অবস্থায় দেখে তবে সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমি কি করব এখন? দাদুকে মুখ দেখাবো কি করে? আরিশা, প্যানিক করবেন না।
একদম না। আপনি আগে ব্লেজারটা তুলুন, শার্টটা ঠিক করে ওয়াশরুমে যান। আমি দরজা খোলার আগে সময় নিচ্ছি। প্লিজ কুইক। আরিশা মেঝের উপর থেকে নিজের ব্লেজারটা তুলে নিয়ে করুণ চোখে আকাশের দিকে তাকালো। সে কাঁপতে কাঁপতে ড্রেসিংয়ে ঠিক করার চেষ্টা করছে। আকাশ আরিশার অসহায়ত্ব বুঝতে পেরে চোখের ইশারায় কেবিনের ভেতরে ওয়াশরুমের দিকে ইশারা করলো। আরিশা দ্রুত শার্টের বোতামগুলো আটকাতে আটকাতে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের শার্টের হাতা ঠিক করে আর চুলগুলো হাত দিয়ে আঁচড়ে নিয়ে ধীর পায়ে গিয়ে কেবিনের দরজা খুলে দিল। সামনে ম্যানেজারকে দেখে আকাশ একটু অদ্ভুত অপ্রস্তুত হাসি দিল। আকাশ, দরজা লক করা ছিল কেন? আর তোমার কপালে তো ঘাম কেন? আরিশা মামুনি কোথায়? ওনার সাথে একটা খুব আর্জেন্ট ফাইলে সই লাগবে। ওহ ম্যানেজার চাচা আপনি? আসলে ম্যাম একটু ফ্রেশ হতে ওয়াশরুমে গিয়েছেন। আর বুঝতেই তো পারছেন অফিসের এসির অবস্থা একদম ভালো না, খুব গরম লাগছিল। আপনি ভেতরে আসুন। ম্যানেজার কেবিনে ঢুকে চারিদিকে সন্নিগ্ধ দৃষ্টিতে তাকাতে লাগলেন। সোফাটা এলোমেলো হয়ে আছে আর কার্পেটের উপরে আরিশার চুলের পিন পড়ে থাকতে দেখে তিনি কিছুটা থমকে গেলেন। ম্যানেজার যখন আরও সামনে এগিয়ে মেঝের দিকে তাকাতে যাচ্ছিলেন, আকাশ বুঝতে পারল এখনই ওনার ফোকাস অন্যদিকে সরাতে হবে। সে হুট করেই অদ্ভুত আর আবল তাবল প্রশ্ন করতে শুরু করলো। আচ্ছা ম্যানেজার চাচা, আপনি কি কখনো ভেবেছেন যে পৃথিবীর সব মানুষ যদি একদিন হঠাৎ করে উল্টো হয়ে হাঁটতে শুরু করে, তবে কি আমাদের অফিসের সিলিং ফ্যানগুলো মেঝেতে লাগাতে হবে? সুতো কি তখন আমরা গ্লাভস হিসেবে হাতে পরবো? কি বলছো আকাশ? তোমার কি মাথা ঠিক আছে? আমি অফিসের ফাইলের কথা বলছি আর তুমি উল্টো হয়ে হাঁটার গল্প করছো কেন? তোমার চোখ মুখ তো দেখি কেমন লাল হয়ে আছে। আরে চাচা, এটা একটা সাইকোলজিক্যাল প্রশ্ন। আর একটা কথা বলুন তো, সমুদ্রের সব জল যদি একদিন হঠাৎ স্ট্রবেরি জুস হয়ে যায়, তবে কি মাছগুলো সব মিষ্টি হয়ে যাবে? আপনি কি কখনো মিষ্টি ইলিশ মাছের কথা কল্পনা করেছেন? ইলিশ মাছের সাথে চিনি খেলে কেমন লাগবে বলুন তো? আকাশ, তুমি কি আজ অসুস্থ নাকি আরিশা মামুনি তোমাকে বেশি বকাঝকা করেছে? এসব কি পাগলের মতো কথা বলছো? তোমার পালস তো মনে হচ্ছে অনেক ফাস্ট। আমি একদম ফিট চাচা। আসলে আমি ভাবছিলাম যে বিড়াল যদি কথা বলতে পারতো, তবে কি তারা আমাদের ইনক্রিমেন্টের জন্য সুপারিশ করত? আপনি কি কখনো কোনো বিড়ালের ইন্টারভিউ নিয়েছেন? বিড়ালরা কি অ্যাকাউন্টিংয়ে ভালো হয়? ম্যানেজার আকাশের এই অর্থহীন কথা শুনে নিজের কপালে হাত দিলেন। তিনি ভাবলেন আকাশ হয়তো কাজের প্রেসারে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তিনি আর কেবিনের পরিবেশ নিয়ে সন্দেহ করার কথা ভুলে গিয়ে আকাশকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। এরই মধ্যে ওয়াশরুম থেকে আরিশা নিজেকে পুরোপুরি পরিপাটি করে বের হয়ে এলো। তার চেহারায় এখন সেই আগের বর্ষলভ গাম্ভীর্য, যদিও গালের লালিমা তখনও পুরোপুরি মোছেনি। ম্যানেজার চাচা আপনি ওখানে? আকাশকে ইগনোর করুন। ও মাঝে মাঝে বেশি বই পড়ে, এমন ওয়ার্ড সব কথাবার্তা বলে। দিন ফাইলটা দিন, আমি সই করে দিচ্ছি। মামুনি, আকাশ তো দেখি বিড়ালের ইন্টারভিউ আর মিষ্টি ইলিশের গল্প শোনাচ্ছে আমাকে। ওর জন্য বোধহয় একজন ডাক্তার লাগবে। যাই হোক, আপনি সইটা করে দিন, আমি এক্ষুনি বের হব। আমার কেন জানি এখানে বেশিক্ষণ থাকতে অস্বস্তি লাগছে। আরিশা দ্রুত সই করে দিলেন। ম্যানেজারের ফাইলটা নিয়ে এক প্রকার দৌড়েই কেবিন থেকে বেরিয়ে গেলেন। তিনি যাওয়ার সময় মনে মনে ভাবছিলেন যে আরিশার সাথে থাকতে থাকতে বেচারা আকাশের মাথাটা বোধহয় সত্যিই গেছে। ম্যানেজার চলে যেতেই আরিশা আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। তাদের এই হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর স্বস্তি আর একে অপরের প্রতি জন্মানো সেই তীব্র অনুভূতি। কেবিনের সেই ঘটনার পর থেকে আকাশ আর আরিশার সম্পর্কটা এখন আর চুক্তির মধ্যে সীমাবদ্ধ নেই। অফিসের চার দেওয়াল আর চৌধুরী ভিলার অন্দরমহলে এখন চুইয়ে পড়ছে তাদের গোপন রোম্যান্স। আরিশার সেই তপ্ত মেজাজ এখন আকাশের একটা হাসিতেই জল হয়ে যায়। তবে অফিসের সবার চোখ এড়াতে তারা শুরু করেছে এক মিষ্টি লুকোচুরি প্রেম। আকাশের ফাইলটা নিয়ে একটু লাইব্রেরিতে আসো তো, একটু রেফারেন্স চেক করতে হবে। আসছি ম্যাম। লাইব্রেরির অন্ধকার কোণে বুক শেলফের আড়ালে আকাশ ফাইল হাতে দাঁড়িয়ে আরিশার পেছন থেকে এসে ওর হাতটা জাপটে ধরল। আকাশ চমকে ফিরে তাকাতেই দেখলো আরিশার মুখে একটা দুষ্টুমি ভরা হাসি। আরিশা, কেউ দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। অফিসের মাঝখানে এসব কি পাগলামি? কেউ দেখবে না। ম্যানেজার চাচা মিটিং আর বাকিরা লাঞ্চে। কতক্ষণ ধরে তোমাকে শুধু দূর থেকে দেখছি, একবার ছুঁয়ে দেখতেই ইচ্ছে করছিল। 5 দিনের চুক্তি তো কবেই শেষ হয়েছে আকাশ। এখন কি আমাকে একটু ভালোবাসার অধিকার দেওয়া যায় না?
আরিশার কপালে আলতো করে চুমু খেলো। অধিকার তো তুমি সেদিনই আদায় করে নিয়েছো, যেদিন আমার কলার ধরেছিলে। এখন চলো এখান থেকে বের হই, কেউ দেখলে কিন্তু দাদুর কানে খবর চলে যাবে। এই লুকোচুরি শুধু অফিসেই নয়, বাড়িতেও চলতে থাকে। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, আরিশা পা টিপে টিপে আকাশের গেস্ট রুমে চলে আসে। কখনো আইসক্রিম শেয়ার করে, তো আবার কখনো বা জানলার পাশে বসে চাঁদের আলোয় গল্প করে রাত পার করে দেয় ওরা। আয়েশা বুঝতে পারে এই লুকোচুরি আর ভালো লাগছে না ওদের। সে চায় আকাশকে বুক ফুলিয়ে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে। পরদিন সকাল, আয়েশা সোজা আসলাম চৌধুরীর রুমে গিয়ে দাঁড়ালো। দাদু, তোমার সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। আমি আর লুকোচুরি করতে চাই না। আমি আকাশকে সামাজিকভাবে বিয়ে করতে চাই, সবাইকে জানিয়ে ধুমধাম করে। কি বললি তুই? তুই তো আকাশকে স্রেফ একটা কন্ট্রাক্ট হিসেবে এনেছিলি, হঠাৎ সামাজিক বিয়ের সিদ্ধান্ত কেন? তুই কি এই এতিম ছেলেটার সাথে সারা জীবন কাটাতে পারবি? পারবো দাদু, ও এতিম হতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়। ও আমাকে মানুষ হিসেবে চিনতে শিখিয়েছে। ওর মেধা আর ওর ভালোবাসা আমার জেদকে হারিয়ে দিয়েছে। আমি ওকে ছাড়া আর কাউকে নিজের জীবনে ভাবতে পারি না। আমি তো জানতামই যে তোদের এই নাটক একদিন সত্যি হবে। ম্যানেজার আমাকে সব খবরই দিত। তুই রাজি ছিলি না বলেই আমি চুপ ছিলাম। আর যখন তুই নিজে থেকে এসেছিস, তখন আমি না বলি কি করে? আমি তো চাই আমার নাতনি সুখে সংসার করুক। আসলাম চৌধুরী অনুমতি পাওয়ার পর চৌধুরী ভিলায় শুরু হলো সাজো সাজো রব। পুরো শহরকে জানিয়ে দেওয়া হলো আজ আরিশা চৌধুরীর বিয়ের খবর। ধুমধাম করে সাজানো হলো পুরো বাড়ি। হলুদ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান সবখানেই ছিল রাজকীয়তার ছোঁয়া। আজ থেকে তুমি আর ভাড়া করা অভিনেতা নও আকাশ। আজ থেকে তুমি এই সাম্রাজ্যের আর আমার হৃদয়ের সত্যিকারের রাজা। আর আপনি আমার চিরকালের অহংকারী রানী। তবে মনে রাখবেন, আমি কিন্তু আপনার টাকা দেখে আসিনি। আমি এসেছি এই কঠিন হৃদয়ের আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট মেয়েটার খোঁজে। আকাশ আর আরিশা যখন একে অপরের দিকে তাকালো, তখন তাদের চোখে ছিল আগামী দিনের সোনালী স্বপ্ন। আসলাম চৌধুরী দূরে দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছিলেন। ম্যানেজার চাচার চোখেও ছিল আনন্দের পানি। রিয়াও সে দূরে থেকে আকাশকে দীর্ঘশ্বাস ফেলেও তাদের জুটির জন্য শুভকামনা জানালো। এতিম আকাশ আজ সত্যি কোটিপতি বড় হলো, তবে সম্পদের জন্য নয়, ভালোবাসার ঝড়ে। পুরো চৌধুরী ভিলা আজ আলোকসজ্জা ঝলমল করছে। গেট থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত সাদা ও গোলাপি রঙের গোলাপের সমারোহ। আজ আরিশা চৌধুরী আর আকাশের সামাজিকভাবে বিয়ের দিন। শহরের নামি দামি সব অতিথি আজ আমন্ত্রিত। সবার মুখে একটাই কথা, আরিশা যাকে বিয়ে করছে সে নাকি সাধারণ কোনো মানুষ নয়, বরং এক অসামান্য মেধাবীর অধিকারী। বিয়ের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাঝেই আকাশ আর আরিশা ছোট ছোট কিছু মিষ্টি মুহূর্ত তৈরি হচ্ছিল। আকাশ, দেখো তো আমার মেকআপটা কি বেশি হয়ে গেছে? আমার কেন জানি খুব ভয় লাগছে। এত মানুষের সামনে আমি আগে কোনোদিনও এইভাবে আসিনি। ভয় পেও না আরিশা, তোমাকে আজ একদম রূপকথার পরীর মতো লাগছে। এই লাল বেনারসি আর গয়নায় তোমাকে এত সুন্দর লাগবে আমি কল্পনাও করিনি। আমার দিকে তাকাও, মনে করো এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। তুমি যখন পাশে থাকো তখন পৃথিবীটা অনেক বেশি নিরাপদ মনে হয়। আমি ভাবি যদি ওই দিন তোমাকে চুক্তিতে সই না করাতাম, তবে কি আজ আমরা এই জায়গায় দাঁড়াতে পারতাম? বিয়ের আসরে কাজী সাহেব আসতেই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। আসলাম চৌধুরী আকাশের কাঁধে হাত রেখে তাকে আসরে নিয়ে আসলেন। আরিশা তখন পর্দার আড়ালে বসে কাঁপছিল। যখন আকাশ কবুল বলল, তখন আরিশার মনে হলো তার জীবনের দীর্ঘদিনের একাকিত্ব আজ ঘুচে গেল বোধ হয়। এরপর আরিশা কবুল বলার পালা। কম্পিত কণ্ঠ সে যখন 3 বার কবুল বলল, তখন উপস্থিত সবাই হাততালি দিয়ে তাদের অভিনন্দন জানালো। আকাশ, আমি আজ আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোর হাতে তুলে দিলাম। আমি জানি আরিশা একটু জেদি, কিন্তু ওর মনটা কাচের মতন স্বচ্ছ। তুই ওকে আগলে রাখিস। আজ থেকে তুই শুধু আমার নাত জামাই না, আমার নিজের নাতি হিসেবেই মেনে নিলাম। এই এতিম কথাটা যেন আর কোনোদিন তোর মনে না আসে। এই বাড়িটা এখন তোরও। দাদু, আমি হয়তো এতিম হয়ে পৃথিবীতে এসেছিলাম, কিন্তু আজ আপনার মতো অভিভাবক আর আরিশার মতো জীবনসঙ্গিনী পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে গেছি। কথা দিচ্ছি দাদু, আপনাদের এই বিশ্বাস আমি কোনোদিন ভাঙতে দেব না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আকাশ আর আরিশা যখন পাশাপাশি বসলো, তখন ম্যানেজার চাচা একগাল হাসি নিয়ে এগিয়ে আসলেন। তার পেছনেই ছিল রিয়া। রিয়া আজ খুব সুন্দর করে একটা নীল শাড়ি পরে এসেছে। সে আকাশের সামনে এসে একগুচ্ছ ফুল
একগুচ্ছ ফুল বাড়িয়ে দিল। অভিনন্দন আকাশ স্যার আর আরিশা ম্যাম, আপনি আসলেই খুব লাকি। আকাশের মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনারা সারা জীবন খুব সুখে থাকবেন। ধন্যবাদ রিয়া। আমার সাথে আকাশের যে বন্ধুত্ব বা ভালোবাসা, সেখানে তোমার অবদানও কম নয়। তোমার জন্যই তো আমি বুঝতে পেরেছিলাম যে আমি আকাশকে কতটা ভালোবাসি। আজ থেকে তুমি আমাদের অফিসে শুধু এমপ্লয়ি নও, আমাদের পরিবারের একজন ভালো বন্ধু হয়ে থাকবে। রাত যখন গভীর হলো, আয়েশা আর আকাশ তাদের ফুলসজ্জার ঘরে ঢুকলো। পুরো ঘরটা রজনীগন্ধার মিষ্টি গন্ধে ভরে আছে। আয়েশা জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে আকাশে তখন চাঁদটা আজ বড্ড বেশি উজ্জ্বল। আকাশ ধীর পায়ে এগিয়ে গিয়ে আয়েশাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আয়েশা লজ্জায় আকাশের বুকে মাথা রাখলো। আরিশা, 1 মাসের সেই চুক্তিটা আজ থেকে এক জীবনের চুক্তিতে পরিণত হলো। আমি সারাটা জীবন তোমার হাত এভাবেই ধরে থাকতে চাই। তুমি কি থাকবে আমার পাশে? আমি তো তোমার মায়ে অনেক আগেই ধরা দিয়েছি আকাশ। আজ থেকে আর কোনো মালিক নেই, কোনো দাস নেই। আজ থেকে শুধু আমরা দুজনেই একে অপরের। এইভাবেই যেন আমাদের প্রতিটি ভোর আর রাত কাটে। আকাশের হাতের আঙুলগুলো আয়েশার আঙুলের ফাঁকে মিশে গেল। বাইরের নিস্তব্ধতা সাক্ষী দিচ্ছিল এক নতুন সূচনার। একসময় যা ছিল অভিনয়, আজ তা নিরেট বাস্তব। এতিম আকাশের মেধা আর ভালোবাসা দিয়ে জয় করে নিল আয়েশার কঠিন হৃদয়ের রাজ্য। এভাবেই চৌধুরী ভিলার ছাদে এক নতুন সোনালী ভোরের অপেক্ষায় সমাপ্ত হলো আকাশ ও আয়েশার অমিলন প্রেমের উপমা হয়ে রইল।